হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাহলে আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়র। ওকে, তাহলে একই রকম ভাবে একটা খুবই ডিটেলড পিপিটি, ঠিক আছে? পরপর শুধু দেখতে থাকো। বায়োগ্রাফিক্যাল স্ন্যাপশট। হি ওয়াজ বর্ন in the year 1564, probably on 23rd April. Probably সেখানে একটু কনফিউশন আছে। কোথায়? স্ট্রেটফোর্ড আপন এভন, ওয়ারউইকশায়ার। He died again in 23rd April 1616. Where? Stratford upon Avon. Born and died on St. George's Day. St. George is patron saint of England. Okay, খেয়াল রাখতে হবে ইনফরমেশন। His father was John Shakespeare, newly emerging rich, a businessman. Okay, Glover and wool dealer, alderman and briefly high bailiff, mayor equivalent of Stratford. Later on, fell into financial difficulty. Okay, his mother was Mary Arden from a prosperous farming family. Schooling, probably he attended King's New School, Stratford, a free grammar school. আমরা জানি এডওয়ার্ড দ্য সিক্সথের সময় থেকে প্রচুর গ্রামার স্কুল থ্রু আউট ইংল্যান্ড তৈরি করা হয় আন্ডার দি ইম্প্যাক্ট অফ রেনেসাঁ। তো সেখানে হয়তো তিনি খানিক ল্যাটিন পড়েছিলেন, খানিক রেটোরিক, ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল টেক্সট কিছু পড়েছিলেন, কিন্তু কোনো ফর্মাল ইউনিভার্সিটি এডুকেশন তার ছিল না। ওনার সম্বন্ধেই বেন জনসন বলেছিলেন, হি নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। কারণ খেয়াল করো, মিস্ট্রি, মিরাকেল, মোরালিটি, ইন্টারলিউডের মাধ্যমে ইংল্যান্ডে নাটকের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। তারপর রেনেসাঁর প্রভাব আসছে ট্র্যাজেডির ক্ষেত্রে সেনেকা এবং কমেডির ক্ষেত্রে প্লটাস অ্যান্ড টেরেন্স। তাদের লেখাগুলো ট্রান্সলেটেড হচ্ছে, প্রচুর স্ট্রলিং থিয়েটার গ্রুপ সেগুলোকে পারফর্ম করে ঘুরে বেড়াচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সেগুলো পারফর্ম হচ্ছে। তাহলে নাটকের একটা ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে এবং ধীরে ধীরে নাটকের ডিমান্ড এত বাড়ছে যে প্রচুর স্কলার্স তারা লন্ডনে এসে জড়ো হচ্ছে সেই নাটকের যে ডিমান্ড, ইনক্রিজিং ডিমান্ড, সেটা সাপ্লাই দেওয়ার জন্য। যেমন ইউনিভার্সিটি উইটস, ক্রিস্টোফার মার্লো অ্যান্ড আদার্স। তাহলে তারা সবাই ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি গ্রেট গ্রেট স্কলার্স। বেন জনসন ওয়াজ অলসো আ হাইলি ইন্টেলেকচুয়াল ম্যান। তার পাশাপাশি শেক্সপিয়ার ওই গ্রামের স্কুলে খানিক পড়াশোনা করে তিনি গিয়ে সেখানে নাটক লিখতে শুরু করেছেন। ফলে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে ন্যাচারালি এটা সত্য কথাই, হি নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। এবং সেখান থেকে এটাও প্রমাণিত হয় যে ক্রিয়েটিভ রাইটিং আর কোয়ালিফিকেশন দুটো একই বিষয় নয়। ম্যারেজ উইথ অ্যানি হাদাওয়ে। অ্যানি হাদাওয়ে ইন 1582, at the time Shakespeare was 18 and হাদাওয়ে ওয়াজ 26। তাদের তিনখানা ছেলে মেয়ের জন্ম হয়েছিল, সুসানা অ্যান্ড টুইন্স, হ্যামনেট অ্যান্ড জুডিথ। তার মধ্যে হ্যামনেট মাত্র 11 বছর বয়সে মারা যায়। দ্য লস্ট ইয়ার্স, মানে যে সময়টা শেক্সপিয়ার লাইফে এক্স্যাক্টলি কি ঘটেছিল আমরা জানি না। বলা হয় টমাস লুসি নামের একজন লোকাল ল্যান্ডলর্ড ছিলেন, তার এলাকায় শেক্সপিয়ার কোচিংয়ে ঢুকে গেছিলেন, চোরা শিকার করতে ঢুকে গেছিলেন এবং যেটা জানাজানি হয়ে যায়। তো পরবর্তীকালে পানিশমেন্টের ভয়ে তিনি নাকি বাড়ির থেকে পালিয়ে যান। পালিয়ে গিয়ে যান কোথায়? এই 1585 to 1592 এই সময়টা লস্ট ইয়ার্স আমরা কেন বলছি? কারণ এই সময়টা তিনি এক্স্যাক্টলি কোথায় ছিলেন এবং কি করছিলেন কোনো তার পরিষ্কার কোনো প্রুফ নেই। অনেকগুলো থিওরি আছে। কেউ বলে তিনি স্কুল মাস্টার হিসেবে কাজ করছিলেন কোথাও, কেউ বলেন সোলজার হিসেবে যোগদান করেছিলেন লোল্যান্ডে গিয়ে, কেউ বলেন ল ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। ওকে, কিন্তু এটা সত্য কথাই। তারপর কোনো একটা সময় গিয়ে তিনি লন্ডনে পৌঁছান এবং সেখানে গিয়ে বেশ কিছু ছোটোখাটো অভিনয় করতে শুরু করেন এবং আলটিমেটলি লেখালেখিও শুরু করেন। কারণ 1592-তে গিয়ে আমরা বুঝতে পারছি শেক্সপিয়ার ইজ অলরেডি অ্যান এস্টাবলিশড ড্রামাটিস্ট। অ্যাটলিস্ট তিনি সেই পরিমাণ খ্যাতি অর্জন করেছেন যাতে ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস তাকে ক্রিটিসাইজ করছে। মানে যখন একজন ইউনিভার্সিটি উইট, একজন ইউনিভার্সিটি স্কলার
যারা তখনকার দিনে খুব প্রমিনেন্ট লিটারি ফিগার্স, তাদের মধ্যে কেউ যখন 1592-তে শেক্সপিয়ারকে ক্রিটিসাইজ করছেন, তাহলে দিস ইজ প্রুফ এনাফ যে এর মধ্যে তিনি কিছুটা হলেও খ্যাতি অর্জন করেছেন, কারণ ক্রিটিসিজমের যোগ্য হয়ে গেছেন তিনি। এই বছর আমরা আবার তার হোয়ার অ্যাবাউট আমরা পরিষ্কারভাবে জানতে পারছি। কেন? কারণ গ্রিন, ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস, তিনি একটা পাম্পলেট লিখছেন, গ্রোথস ওয়ার্থ অফ উইট, গ্রোথস ওয়ার্থ অফ উইট। তাতে তিনি শেক্সপিয়ারকে ক্রিটিসাইজ করছেন কি বলে? অ্যান আপস্টার্ট ক্রো, মানে যেখানে বড় বড় ইগলরা বাস করে, ইউনিভার্সিটি উইটসরা, যারা এত বড় বড় স্কলার, সেখানে কোথার থেকে একটা কাক এসে জুটেছে, কোথাকার কোন গ্রাম থেকে এসে। তার মানে আমরা এইটুকুটা বুঝতে পারছি যে অলরেডি হি ওয়াজ রিনাউন্ড। কারণ গ্রিনের মতন একজন লিটারি ফিগার তাকে যখন ক্রিটিসাইজ করছে, তার মানে তিনি নিশ্চয়ই ক্রিটিসিজমের জন্য যোগ্যতা অর্জন করেছেন। প্লেইং কোম্পানিজ, আমরা পরে থিয়েটার উপর পুরো একটা চ্যাপ্টার রেখে দিয়েছি। জাস্ট একটু বলে রাখি যে এই সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নাটক পারফর্ম হচ্ছে। প্রথম দিকে ট্রান্সলেশন গুলো পারফর্ম হচ্ছে সেনেকার প্লটাস এন্ড টিরেন্সের। পরবর্তীকালে সেনেকাকে নকল করে টমাস নর্টন এবং টমাস স্যাকভিল গর্বডাক লিখছেন। প্লটাস এবং টিরেন্সকে নকল করে নিকোলাস উডাল, রাফ, রয়স্টার, ডয়স্টার লিখছেন। ট্রান্সলেশন থেকে অরিজিনাল রাইটিং এর দিকে, অরিজিনাল ড্রামার দিকে ইংল্যান্ড এগিয়ে গেল। প্রচুর স্ট্রোলিং কোম্পানি বিভিন্ন জায়গায় নাটক করে করে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে নাটকের ডিমান্ড এতই বাড়তে থাকলো যে থিয়েটার হাউস তৈরি করার চিন্তা ভাবনা আসছে। লন্ডন শহরে যারা সুশীল সমাজ, নাগরিক সমাজ, তারা সেই শহরের মধ্যে থিয়েটার হাউস তৈরি করতে পারমিশন দিতে আগ্রহী ছিলেন না। কেন? কারণ তখনকার দিনে যারা অ্যাক্টার্স, তাদের খুব যে ভালো রেপুটেশন ছিল সেটা নয়। তারা অনেকেই বহেমিয়ান লাইফস্টাইল লিড করতেন, অনেক রাফিয়ান্স ছিলেন, মাঝে মাঝে তাদের মধ্যে মারপিট তৈরি হয়ে যেত, ঝামেলা ঝঞ্ঝাট হতো। ফলে মূল শহরের বাইরে সুবারবান এলাকায়, সোর্ডিচ এলাকায় প্রথম থিয়েটার হাউস তৈরি হয়, যার নামই দা থিয়েটার। পরে আসছে, আমরা পুরো চ্যাপ্টার দেওয়া আছে ওটার উপর। তো এই থিয়েটার হাউস তো তৈরি হয়ে গেল, কিন্তু সেই থিয়েটার অ্যাক্টার্সদের ব্যাপারে আমি বললাম, তাদের ব্যাপারে খুব ভালো ধারণা ছিল না। মাঝে মাঝে তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হতো এবং পারফরমেন্স বন্ধ হয়ে যেত। মাঝে মাঝে ওদের মধ্যে মারপিট হতো। ধরো তুমি নাটক টাটক দেখতে গেছো, গিয়ে দেখলে যে ভিলেন হিরোকে মেরেছে, হিরোর নাক ফেটে গেছে, আজকে পারফরমেন্স বন্ধ। এরকম বেশ কিছু ডিস্টারবেন্স চলছিল। তাদের মধ্যে অনেকেই ছিল পিক পকেটস, এবং ওইসব জায়গাগুলো প্রস্টিটিউটদের আস্তানা হয়ে যায়। পরবর্তীকালে এই জন্য একটা আইন পাশ করা হয় এবং দুটো কোম্পানি তৈরি করা হয়। একটা ছিল লর্ড চেম্বারলেন্স মেন, যেটা পরবর্তীকালে কিংস মেন হবে। লর্ড চেম্বারলেন্স মেন, যেটা পরবর্তীকালে কিংস মেন হবে, জেমস দ্য ফার্স্ট তাকে প্যাট্রোনাইজ করবে। আর একটা ছিল লর্ড অ্যাডমিরালস মেন। তাহলে দুটো কোম্পানি তৈরি হলো, 1, 2। শেক্সপিয়ার লর্ড চেম্বারলেন্স মেনের সব থেকে প্রমিনেন্ট ফিগার হয়ে উঠলেন। আর লর্ড অ্যাডমিরালস মেনে ছিলেন বেন জনসনের মতো ফিগার। ওকে, তো গ্র্যাজুয়ালি ইংল্যান্ডের সব থেকে যে প্রেস্টিজিয়াস কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে ওঠেন উইলিয়াম শেক্সপিয়ার। ওই যে প্রথম ইংল্যান্ডে যে থিয়েটার কোম্পানি তৈরি হয়, তার নামই ছিল দ্য থিয়েটার, জেমস বারবেজের তৈরি করা। এবারে বেশ কিছু বছর সে থিয়েটার চললো, দ্য থিয়েটার। তার পাশাপাশি আর অনেকগুলো থিয়েটার হাউস তৈরি হলো। সেই সোর্ডিজ এলাকায়, যেখানে দ্য থিয়েটার ইংল্যান্ডের প্রথম থিয়েটার হাউস তৈরি হয়েছিল, সেটা একটা লিজ নেওয়া জায়গা ছিল। জেমস বারবেজ মারা গেলেন, তার ছেলেরা সেই লিজ ওটাকে আরো নবীকরণ করার চেষ্টা করলো, আরো ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করলো, কিন্তু সেই মালিক রাজি হলেন না। তখন সে দ্য থিয়েটারের জিনিসপত্র খোলাখুলি করে নিয়ে এসে 1599-এ ইংল্যান্ডের এই সময়ের সব থেকে বিখ্যাত থিয়েটার দ্য গ্লোব থিয়েটার তৈরি করলেন বারবেজের ছেলেরা। সেই গ্লোব থিয়েটারের অন্যতম বিখ্যাত শেয়ার হোল্ডারের নাম ছিল শেক্সপিয়ার। তাহলে এখান থেকে আমরা আরো একটা বিষয় বুঝতে পারছি, লেখালেখি করে এতদিনে তার পয়সাপাতিও রোজগার হয়েছে। কারণ ইংল্যান্ডের সেই মুহূর্তের সব থেকে ইম্পর্টেন্ট যে থিয়েটার হাউস, তার তিনি অন্যতম শেয়ার হোল্ডার হয়ে গেছেন। ওকে,
এই গ্লোব থিয়েটারে লর্ড চেম্বারলেন্স মেনরা তারা পারফর্ম করত। এইখানে শেক্সপিয়ারের হেনরি দ্য এইথ পারফর্ম হওয়ার সময় 1599 এস্টাবলিশ হচ্ছে, হেনরি দ্য এইথ পারফর্ম হচ্ছিল ওনার 1633-তে, তখন একবার কামান চালাতে গিয়ে তো সেখানে আগুন লেগে যায়, পুড়ে শেষ হয়ে যায়। পরবর্তীকালে আবার 1614-এ সেটাকে রিএস্টাবলিশ করা হয়। এই থিয়েটার হাউসের অন্যতম শেয়ার হোল্ডারের নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। কোথায়? দ্য গ্লোব থিয়েটার, যেটা আগে ছিল দ্য থিয়েটার, ইংল্যান্ডের ফার্স্ট থিয়েটার। পরবর্তীকালে ব্ল্যাক ফ্রায়ার্স থিয়েটারও তার বেশ কিছু নাটক পারফর্ম হয়। এই দুটো থিয়েটার হাউসের মধ্যে একটা ডিফারেন্স ছিল, এটা ছিল ওপেন থিয়েটার আর এটা ছিল ইনডোর, মানে ওটা ছিল আউটডোর, এটা ছিল আউটডোর, এটা ছিল ইনডোর। ফলে আরো খুব ক্লোজ এরিয়া, এবং তার মানে কি এইখানে 3000-এর মানে অ্যাপ্রক্সিমেটলি 3000 মানুষ একসাথে নাটক দেখতে পারত। তার মধ্যে পিট ছিল, তার মধ্যে গ্যালারি ছিল, তার মানে কমনার্সরাও থাকতে পারতো, অ্যারিস্টোক্রেটসরাও থাকতে পারতো। এটা ছোটখাটো ছিল, ফলে এখানে মেনলি অ্যারিস্টোক্রেটসরাই নাটক দেখার সুযোগ পেতেন। ওকে, খরচা বেশি লাগতো। ইনডোর হওয়াতে এটা ছিল ক্যান্ডেল লিট থিয়েটার, ওগুলোতে ওইভাবে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা যেত না, এখানে আর্টিফিশিয়াল লাইটের ব্যবহার করা যেত। ফলে এই যে ওপেন ক্লোজ থিয়েটার, ইনডোর থিয়েটার, এইখানে রোমান্স পারফর্ম করা অনেক বেশি, মানে এম্বিয়েন্সটা বেটার ছিল। এই কারণে লক্ষ্য করে দেখবে শেক্সপিয়ারের লেখালেখির শেষ দিকগুলো তিনি অনেকগুলো রোম্যান্স লিখেছেন, কারণ এরকম একটা থিয়েটার হাউস তিনি পেয়ে গেছেন। নেক্সট, শেক্সপিয়ারের লাইফ টাইমে শেক্সপিয়ার নিজে দায়িত্ব নিয়ে বই পাবলিশ করে যাননি, তার নাটকের বই। শেক্সপিয়ারের লাইফ টাইমে আনঅথরাইজড ভার্জন, আনঅথরাইজড উইদাউট হিজ পারমিশন, তখন কপিরাইট ল বলে কিছু ছিল না, আনঅথরাইজড ভাবে 16খানা কোয়ার্টো এডিশন বেরিয়েছিল তার 16টা নাটকের। শেক্সপিয়ারের মৃত্যুর কিছু বছর পরে, তার 1616-এ মৃত্যু হচ্ছে, 1623-তে ফার্স্ট ফোলিও পাবলিশ হচ্ছে। কারা গ্যাদার করছেন ম্যাটেরিয়ালস এক জায়গায়? তারই কিছু কো অ্যাক্টরস, ফেলো অ্যাক্টরস, জন হেমিং অ্যান্ড হেনরি কন্ডেল, তারা তার নাটকগুলোকে এক জায়গায় জড়ো করে 1623-তে প্রথম ফোলিও, ফার্স্ট ফোলিও এডিশন পাবলিশ করছেন। ওকে, আফটার হিজ ডেথ, 7 ইয়ার্স আফটার হিজ ডেথ। এবং সেইখানে আমরা 36টা নাটক পাচ্ছি, একমাত্র পেরিক্লিস বাদ দিয়ে, কারণ পেরিক্লিস নিয়ে একটা কনফিউশন ছিল যেটা আদৌ ওনার লেখা কিনা। যদিও পরবর্তীকালে সেকেন্ড ফোলিও যখন পাবলিশ হচ্ছে 1632, তখন পেরিক্লিসকে অ্যাড করা হয় এবং মূল নাটকের সংখ্যা দাঁড়ায় 37টা, যেটা আমরা এখন শেক্সপিয়ারের নাটক বলে মেনে নিই। 37 প্লেজ রিটেন বাই হিম। ডেথ 1616, তিনি আবার স্ট্রেটফোর্ড আপন ফিরে গেছেন। ওকে, সেখানে একটা তার নতুন বাড়ির নাম হচ্ছে নিউ প্লেস, তো সেইখানে তার মৃত্যু হয় এবং সেখানে তাকে সমাধিস্থ করা হয়। এই হচ্ছে মোরলেস তার লাইফ, শেক্সপিয়ারের লাইফ। এরপর চলে আসি আমরা শেক্সপিয়ারস থিয়েটার্স। তাহলে এই সময়ের থিয়েটার সম্বন্ধে আমরা ভালোভাবে না জানলে আমাদের পুরো শেক্সপিয়ারের নাটকগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে। আমি কি বললাম, একটু আগেও বললাম, আমি আগে অনেকবার তোমাদের বুঝিয়েছি যে মিস্ট্রি, মিরাকেল, মরালিটি, ইন্টারলিউড, এটা ছিল নাটকের প্রিপারেটরি পিরিয়ড ইন ইংল্যান্ড। তার মাধ্যমে ইংল্যান্ডে মানুষের নাটকের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেল। তারপর আসছে সেই সোশিও কালচারাল মুভমেন্ট, যার নাম হচ্ছে রেনেসাঁ, রিঅ্যাওয়েকেন ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং, ক্লাসিক্যাল লিটারেচার। এই রেনেসাঁর প্রভাবে আবার মানুষের মনে নাটকের প্রতি আগ্রহ খুবই বাড়তে থাকলো। এই সময় সেনেকার সমস্ত ট্র্যাজেডিগুলো ইংলিশে ট্রান্সলেটেড হলো, প্লটাস এন্ড টিরেন্সের বেশিরভাগ কমেডি ইংলিশে ট্রান্সলেটেড হলো, সেগুলো স্কুলে স্কুলে, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পারফর্ম করা শুরু হলো। স্ট্রোলিং থিয়েটার গ্রুপ, বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান যে নাটকের দল, বিভিন্ন জায়গায় সেগুলো পারফর্ম করে করে ঘুরে বেড়ালো। নাটকের ডিমান্ড বাড়তে থাকলো। তখন ইংল্যান্ডে থিয়েটার হাউস তৈরি করার আগ্রহ দেখা দিল। লন্ডনের মূল শহরে বেশ কিছু সিটিজেন্সদের আপত্তিতে, যারা লুকিয়ে লুকিয়ে নাটক দেখতে যেত, কিন্তু বাইরে একটু তো দেখাতে হয়, মরালিটির বিষয়টি হয়, তো তাদের আপত্তিতে
লন্ডন শহরে, প্রপার শহরের ভিতরে থিয়েটার হাউস তৈরি করতে দেওয়া হলো না, সৌডিচ এলাকায় তৈরি করা হলো। প্রথম থিয়েটার হাউস ইংল্যান্ডে তৈরি হলো, যার নামটাই হচ্ছে দ্য থিয়েটার। কত সালে তৈরি হচ্ছে? 1576 থেকে চলছে 1597। কি বললাম? যেটা লিজে নেওয়া জমি ছিল, এরপরে মালিকার লিজটা বাড়িয়ে দিলেন না, এই কারণে ওটাকে তুলে নিতে হলো। ওকে, সে গল্পে আসছি। এটা ছিল আউটডোর অর ওপেন এয়ার, বেশিরভাগগুলো আউটডোরই ছিল, এক দুটোই ইনডোর ছিল। বিল্ড বাই জেমস বারবেজ ইন সৌডিচ এরিয়া। শেক্সপিয়ার এইখানে তার কেরিয়ারের প্রথম দিকে এখানে অ্যাক্টর হিসেবে তিনি পারফর্ম করতে শুরু করেন। 1598 নাগাদ এখান থেকে জিনিসপত্র তুলে গিয়ে নতুন ভাবে অন্য একটা থিয়েটার হাউস তৈরি করতে হয়, দ্য গ্লোব থিয়েটার। জেমস বারবেজের ছেলেরা ওটা করতে বাধ্য হন, যেহেতু ওখানে আর ওদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। এই যে থিয়েটার হাউস তৈরি করতে করতে কি পরিমাণ ডিমান্ড তৈরি হয়ে গেল তার প্রুফ, এটা 1576 তৈরি হচ্ছে, পরের বছরই তার পাশাপাশি তৈরি হচ্ছে দ্য কার্টন নামের আরো একটা থিয়েটার হাউস। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে থিয়েটার পারফরমেন্স সেই সময় কতটা পপুলার হয়ে গেছিল, যে একটা থিয়েটার হাউস তৈরি হতে না হতেই অন্য থিয়েটার হাউস তৈরি হয়ে গেল। মাঝে আরো বেশ কিছুগুলো ছোটখাটো থিয়েটার হাউস তৈরি হয়েছিল, যেগুলো সবার লিখছি না, ইম্পর্টেন্ট গুলোর নাম আমি লিখে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি। এটা আউটডোর ছিল, নিয়ার দ্য থিয়েটার ইন সৌডিচ। সৌডিচের থিয়েটারের পাশাপাশি এটাও তৈরি হয়ে গেল, দ্য কার্টন। ওকে, রোমিও অ্যান্ড জুলিয়েট পসিবলি ফার্স্ট পারফর্ম হিয়ার। ওকে, সাথে সাথে যতটুকু ছোট ছোট ইনফরমেশন দেওয়া যায় আমরা দিয়ে গেছি। দ্য গ্লোব, এরপর তৈরি হলো দ্য গ্লোব, দ্য থিয়েটার থেকেই জিনিসপত্র তুলে এনে বাধ্য হয়ে। সেটা তৈরি হচ্ছে 1599 থেকে 1613 পর্যন্ত চলছে। আমি কি বললাম? 1613 ওখানে আগুন লেগে যায়। এটা ছিল আউটডোর, প্রথম দিকে রাউন্ড ছিল, পরে পলিগোনাল ছিল। ওকে, পলিগোনাল ছিল পরবর্তীকালে। বিল্ড ফ্রম দ্য থিয়েটার টিম্বার্স, দ্য থিয়েটার থেকে জিনিসপত্র তুলে এনে ওটা তৈরি করা হচ্ছে। শেক্সপিয়ার ওয়াজ এ কো ওনার, সেটা আমি বললাম, শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য গ্লোব থিয়েটার, সেই সময়ের সব থেকে বিখ্যাত থিয়েটার হাউস। ওকে, ক্যাপাসিটি কত ছিল? অ্যাবাউট 3000। ওকে, এবং এখানে একটা পিট ছিল, যেখানে গ্রাউন্ডলিংসরা নাটক দেখতো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর গ্যালারি ছিল যেখানে বসে দেখা যেত, মেনলি অ্যারিস্টোক্রেটসরা সেখানে থাকতো। পিটে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর যেটা গ্যালারির জায়গা সেখানে বসে বসে দেখছে। তার মানে কমনার্স এবং অ্যারিস্টোক্রেটস সবার কাছে নাটক পপুলার হয়ে উঠেছিল। যেমন শেক্সপিয়ারের বেশ কিছু নাটকে বেশ কিছু সেন্সেশনাল সিন আছে, যে কারণে ভোলতেয়ার তাকে বলেছিলেন ওই বারবারাস জিনিয়াস। তা জিনিয়াস ছিলেন কিন্তু একজন বারবারিয়ান ছিলেন। ওকে, কিন্তু শেক্সপিয়ার কিছু করার ছিল না। শেক্সপিয়ারকে একসাথে দু ধরনের অডিয়েন্সকে স্যাটিসফাই করতে হতো, এবং এইখানে শেক্সপিয়ারের কৃতিত্ব, তিনি দু ধরনের অডিয়েন্সকে ইকুয়ালি স্যাটিসফাই করে বাড়ি পাঠাতেন। যেমন ধরো তুমি ম্যাকবেথ পড়েছো, সকলে পড়েছো, শুরু হচ্ছে উইচদের দিয়ে, মাঝে গোস্ট আসছে, বেশ কিছু অ্যাপারিশনস আসছে। এই যে সেন্সেশনাল সিনগুলো, সেইগুলো মেনলি আনএডুকেটেড যে মাসেস, গ্রাউন্ডলিংস, তাদের কাছে বেশ মজার ব্যাপার লাগছে। আর ওই যে একেবারে সাটল, সাজেস্টিভ যে তোমার অ্যাটমসফিয়ার তৈরি করা হচ্ছে, বারবার ব্লাডের রেফারেন্স দেওয়া হচ্ছে, ডিজিট 3 ডিজিট 9কে রিপিটেডলি ইউজ করা হচ্ছে, এগুলো কারা বুঝবে? ওয়েল এডুকেটেড, কালচার্ড অ্যারিস্টোক্রেটস। তাহলে দু ধরনের গ্রুপকে তিনি পাশাপাশি স্যাটিসফাই, তাদের যে ডিজায়ার সেগুলোকে স্যাটিসফাই করতে পারতেন। থ্যাচ রুফ কট ফায়ার ইন 1613, তখন কি পারফর্ম হচ্ছিল ওখানে? হেনরি দ্য এইথ বাই শেক্সপিয়ার। তারপর আবার 1614 আবার ওটাকে রিওপেন করা হয়, 14 থেকে 42 পর্যন্ত চলে। আবার মডার্ন টাইমে ওটার একটা রেপ্লিকা তৈরি করা হয় 1997 এসে। ওকে,
তার পাশাপাশি দ্য ব্ল্যাক ফ্রায়ার্স তৈরি করা হয়। সেইটা আবার বাকিগুলোর মতো আউটডোর ছিল না, ওটা ইনডোর ছিল এবং ক্যান্ডেল লিট, আর্টিফিশিয়াল লাইট ইউজ করা যেত। আর ওটার নামটা ব্ল্যাক ফ্রায়ার হওয়ার পিছনে কারণ ছিল, এবং ওটা ইনডোর হওয়ার পিছনেও কারণ ছিল। কি কারণ ছিল? কনভার্টেড ডমিনিকান ফ্রায়ারি, ওটা আসলে ডমিনিকান মঙ্কদেরই একটা ফ্রায়ারি ছিল। তাহলে সেটা অলরেডি এনক্লোজড ছিল এবং ছোটখাটো জায়গা ছিল, ওটাকে কনভার্ট করা হয় থিয়েটার হাউসে। ওকে, স্মল এলিট অডিয়েন্স, ক্যান্ডেল লাইট অ্যালাউড স্পেশাল ইফেক্টস। তার জন্য আমরা এইখানে দেখতে পাবো শেক্সপিয়ারের লেট রোমান্স গুলো পারফর্ম হচ্ছে। ওকে, আর আরো একটা ছিল দ্য সোয়ান, সেটা 1595 অ্যারাউন্ড থেকে 1632 পর্যন্ত চলছে, এটা আউটডোর ছিল। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরপর ইংল্যান্ডে প্রচুর থিয়েটার হাউস তৈরি হচ্ছে। তার মানে শেক্সপিয়ার যখন থেকে লিখতে শুরু করছেন সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি তার আগের থেকেই ইংল্যান্ডে থিয়েটারের প্রতি আগ্রহ জেগে গেছে। ওই গর্বডাক লেখা হলো ফার্স্ট রেগুলার ট্র্যাজেডি, রাব রয়স্টার ডয়েস্টার লেখা হলো ফার্স্ট রেগুলার কমেডি, মাঝে দু একটা ছোটখাটো নাটক লেখা হচ্ছে, সাপোজেস, প্রোজ কমেডি, জোকাস্টা, ট্র্যাজেডি, এরকম কয়েকটা লেখা হচ্ছে। কিন্তু ওই ফার্স্ট ট্র্যাজেডি ফার্স্ট কমেডির পরে অন্তত প্রায় 2 ডিকেডস ধরে, প্রায় 20 বছর ধরে ইংল্যান্ডে খুব বড় মাপের ড্রামাটিস্ট আমরা পাচ্ছি না। তারপর আসছে গ্রুপ অফ 6 or 7 ড্রামাটিস্টস, অর অ্যাটলিস্ট ম্যান অফ লেটার, সবাই যে খুব ভালো মাপের ড্রামাটিস্ট ছিলেন এটা নয়, যাদের আমরা একসাথে বলছি ইউনিভার্সিটি উইটস, যাদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট ফিগার ওয়াজ ক্রিস্টোফার মার্লো। এবং এই ইউনিভার্সিটি উইটসরা মেইনলি ক্রিস্টোফার মার্লো, তিনি তার নাটকের মাধ্যমে শেক্সপিয়ারের জন্য রাস্তা প্রস্তুত করে দিচ্ছেন। এবং পরবর্তীকালে শেক্সপিয়ারের হাত ধরে ইংলিশ ড্রামা তার চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং নাটক এতটাই পপুলার হয়ে যাচ্ছে যে আমরা এই সময় দেখতে পাচ্ছি একটার পর একটা নতুন নতুন থিয়েটার হাউস ওপেন হওয়া শুরু হচ্ছে। এরপর চলে এসো কমপ্লিট ওয়ার্কস ওভারভিউ। পুরো তার সমস্ত ওয়ার্কগুলোকে আমরা ছকের মধ্যে নামানোর চেষ্টা করি, যেটা তোমাদের ক্ষেত্রে বুঝতে পারছো খুবই 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 হেল্পফুল হবে। সেটা তুমি যে কোনো এক্সামের জন্য যাও না কেন, ওকে, সেটা তুমি এমআরএসির প্রিপারেশন নিচ্ছ, তুমি বিপিএসসির প্রিপারেশন নিচ্ছ, তুমি নেট সেট গেট যা খুশি প্রিপারেশন নিচ্ছ, সমস্ত স্টুডেন্টদের জন্য, বা তুমি জাস্ট একটা তোমার নিজের ইন্টারেস্টের জন্য পড়াশোনা করছো, ওকে, তোমরা নিজেরা একবার তাকিয়ে বুঝতে পারছো যে এটা তোমরা কি পেতে চলেছো। ঠিক আছে, ওকে। তো কমপ্লিট ওয়ার্কস ওভারভিউ, 36 plays in the first folio 1623 plus Pericles is equal to 37 plays commonly attributed to Shakespeare। এর পাশাপাশি তিনি কি লিখেছিলেন, এটা হচ্ছে নাম্বার 1 তার নাটকগুলো। এর পাশাপাশি 154 সনেটস, নাম্বার 2। এর পাশাপাশি 2 লং ন্যারেটিভ পোয়েমস, নাম্বার 3, দ্য রেপ অফ লুক্রেসি, ভেনাস এন্ড অ্যাডনিস। আমরা জানি এই হচ্ছে শেক্সপিয়ার লিটারারি ওভার, এই হচ্ছে তার সমস্ত লিটারারি ওয়ার্কস। তাহলে 37 খানা নাটক, 154 খানা সনেট আর 2 খানা লং ন্যারেটিভ পোয়েম। ইজ ইট ক্লিয়ার? এই হচ্ছে শেক্সপিয়ারের টোটাল লিটারারি আউটপুট, দ্যাট লিটারারি ওভার। ওকে, তাহলে চলো এরপর আমরা দেখি একটা লিস্ট, যেখানে দেখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছকের মাধ্যমে দেওয়া আছে, প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। শেক্সপিয়ার বেশ কিছু হিস্টোরিক্যাল ড্রামা লিখেছিলেন ইংলিশ হিস্ট্রির উপর, যেমন ধরো হেনরি দ্য সিক্সথ পার্ট 1 পার্ট 2, সালগুলো দেওয়া আছে, তার জনরে কি হিস্ট্রি, এগুলো হিস্টোরিক্যাল ড্রামা। তার সোর্স কি, হলিনসেড, প্রাইমারি সোর্স। হলিনসেডের যে ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, এখানে যেহেতু তিনি ইংল্যান্ডে লিখছেন তাহলে ওর ইংল্যান্ড পার্ট থেকে নিয়েছিলেন। হলিনসেড ক্রনিকলস অফ
ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। তার সোর্সও পেয়ে গেলাম আমরা। তার সাথে আরো যে এক্সট্রা ইনফরমেশন যা আমাদের দরকার সেটা হচ্ছে হেনরি দ্য সিক্সথ, মানে খেয়াল করতে পারছো কে ছিলেন? লাস্ট ল্যাঙ্কাস্ট্রিয়ান কিং। ল্যাঙ্কাস্ট্রিয়ান কিংরা ক্ষমতায় আসছে 1499-এ। ফার্স্ট কে? হেনরি দ্য ফোর্থ। 1499 থেকে সরি 1399 1399-এ 1399 থেকে 1413। তারপর আসছে হেনরি দ্য ফিফথ, খুব বড় যোদ্ধা, যিনি ফ্রান্সকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন ল্যাঙ্কাস্ট্রিয়ান ওয়ারে, 100 ইয়ার্স ওয়ার। তারপরে আসছে হেনরি দ্য সিক্সথ, তার মাথায় খানিক গন্ডগোল ছিল, তার হয়ে মেনলি তার রিজেন্ট দেশ চালাতো, এবং এই সময় উল্টা গিনতি শুরু। ইংল্যান্ডের পর একটার পর একটা যুদ্ধে হারতে শুরু করছে ফ্রান্সে গিয়ে। কার নেতৃত্বে? জোয়ান অফ আর্কের নেতৃত্বে। প্রবাবলি এটা শেক্সপিয়ারের কোলাবোরেটিভ ওয়ার্ক ছিল, প্রবাবলি এটা ছিল কো রিটেন উইথ ন্যাস, ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। ওকে, তাহলে বেসিক ইনফরমেশন গুলো আমরা খেয়াল রাখবো, বাকি কিছু কিছু আমি বাদও দিয়ে দেবো। যেগুলো বেসিক বলছে সেগুলো লক্ষ্য রাখো। তার পার্ট 2 এই একই বিষয়, হিস্ট্রি। এখানে আমরা জ্যাকেটস রেবিলিয়ন পাবো। তোমাদের নিশ্চয় মনে আছে ব্ল্যাক ডেথ, 100 ইয়ার্স ওয়ার, জন ওয়াইক্লিফস লোলার্ড মুভমেন্ট। কেন আমি আগে সোশ্যাল হিস্ট্রির উপর আমি একটা ফুল ভিডিও ইউটিউবে আপলোড করেছি, যা তোমরা সবাই দেখে আসো। আমি কেন বলেছি? কারণ আমি লিটারেচার পড়ানোর সময় বারবার আমাদের ওই রেফারেন্সগুলো টানতে হবে। তারপরে 1381-এ হচ্ছিল পিজেন্টস রিভোল্ট, নিশ্চয় মনে পড়ছে। লোলার্ডস মুভমেন্টের এই পরবর্তীকালের একটা আউটকাম পিজেন্টস রিভোল্ট। সেই পিজেন্টস রিভোল্টকে শেষমেশ পিষে ফেলা হলো। আরো একবার পিজেন্টস রিভোল্ট হলো 1450-তে। কার নেতৃত্বে? জ্যাকেড। তাহলে জ্যাকেডের রেভলিউশন হচ্ছে পিজেন্টস রিভোল্ট অফ 1450, খেয়াল রাখবে। এর আগের রিভোল্টে আমরা পেয়েছিলাম ওয়াট টাইলার, জন বুল, ওদের পেয়েছিলাম। এখানে আমরা পাচ্ছি জ্যাকেড, তার রেফারেন্স পাবো আমরা এই টেক্সটে। তোমার শর্ট কোয়েশ্চেন দিতেই পারে, জ্যাকেডের রেভলিউশনের রেফারেন্স শেক্সপিয়ারের কোন হিস্টোরিক্যাল ড্রামায় আছে? ক্লিয়ার? মনে রাখতে হবে। ওকে, চলো দেখা যাক কতটা গুছিয়ে নামাতে পারি আমরা। মার্ডার অফ ডিউক অফ গ্লস্টার, তার রেফারেন্স আছে। ওকে, হেনরি দ্য সিক্সথ পার্ট 3 হলিনসেড, তাতে আমরা পাবো ওয়ার্স অফ রোজেসের গল্প। 1450-এ জ্যাকেডের রেভলিউশন হচ্ছে, আর 1455 থেকে 1485 এই সময়টা হচ্ছে ওয়ার্স অফ দ্য রোজেস বিটুইন ল্যাঙ্কাস্টার অ্যান্ড ইয়র্ক, দুটো রয়্যাল হাউসের মধ্যে। এবং ইয়র্কদের জায়গা থেকে ধীরে ধীরে রিচার্ডের উত্থান ঘটছে। এডওয়ার্ড দ্য ফোর্থ ক্ষমতায় থাকছে। এডওয়ার্ড দ্য ফোর্থের পর তার ছেলে এডওয়ার্ড দ্য ফিফথের ক্ষমতায় আসার কথা ছিল। এডওয়ার্ড দ্য ফিফথকে সরিয়ে দিয়ে তার আঙ্কেল রিচার্ড ক্ষমতা দখল করছে, রিচার্ড দ্য থার্ড। তাকে সরাচ্ছে কে? হেনরি টিউডর। বুঝতে পারছো সোশ্যালিস্টের ভিডিওটা দেখার সুফলটা কি হচ্ছে? এখন এবার রিলেট করতে পারছো তো সহজে? বুঝতে পারছো ডিটেল স্টাডির কোনো অল্টারনেটিভ হতে পারে না। আদারওয়াইজ এগুলো মুখস্থ করে তুমি জীবন খেয়াল রাখতে পারবে না। বেশিরভাগ ছেলে মেয়ে ওই গ্র্যাজুয়েশন ওদেরকে ওই উল্টো পাল্টা মাথায় বুদ্ধি দেওয়া হয়, মুখস্থ করে গ্র্যাজুয়েশন পাসও করে যায়, ভালো মার্কসও পেয়ে যায়। ওভাবে আমার তো ঝামেলা শেষ, এবং সে কম্পিটিটিভ এসে মুখ থুবড়ে পড়ে। মুখস্থ করার বিষয় নয়, এগুলো বোঝার বিষয়। জাস্ট 2-4 বার শুনলে এমনি মনে থেকে যাবে। গল্প আবার মুখস্থ করতে হবে। তুমি ছোটবেলায় যখন বাড়িতে যদি দিদিমা ঠাকুমা কেউ ছিলেন যিনি গল্প বলতেন, তুমি ওটা মুখস্থ করতে না, শুনলে তোমার এমনিতে মাথায় গেঁথে যেত, শুনতে মাথায় গেঁথে যাবে। রিচার্ড দ্য থার্ড। ওকে, হিস্ট্রি প্লাস ডার্ক ট্র্যাজেডি, কারণ এখানে বেশ কিছু খুনোখুনিরও গল্প আছে। আবার সে হলিনসেড। ইংল্যান্ডের হিস্ট্রি যদি হয় তাহলে তার সোর্স একটাই, মানে প্রাইমারি সোর্স, হলিনসেডস ক্রনিকল। স্কটল্যান্ডের হিস্ট্রি হলে তার সোর্স একটাই, প্রাইমারি সোর্স, হলিনসেডস ক্রনিকল। ওকে, আর তার সাথে কিছু সেকেন্ডারি সোর্স ছিল, মোরস হিস্ট্রি অফ রিচার্ড দ্য থার্ড, টমাস মোর। ওকে, এখানে আমরা কি পাবো? রিচার্ডস ডিফর্মিটি অ্যান্ড ভিলেনি। আমরা জানি যে পরবর্তীকালে এডওয়ার্ড দ্য ফোর্থের ছেলে মেয়েদের অ্যারেস্ট করে নেবে, সে জোর করে ক্ষমতা দখল করবে,
তার গল্প আমরা এখানে পাবো। এরপর দেখো একটা কমেডির নাম পাচ্ছে, দ্য কমেডি অফ এরার্স, যার উপর বাংলাতে সিনেমা আছে ভ্রান্তি বিলাস। কমেডি অফ এরার্স, তাহলে এটা কমেডি জনরে। এর সোর্স আছে প্লটার্স, মেনাকমি অ্যান্ড অ্যাম্পিট্রিয়ান, বেশি মেনাকমি নামে বিখ্যাত, মেনাকমি অ্যান্ড অ্যাম্পিট্রিয়ান। ওই যে টু সেটস অফ টুইন্স যাদেরকে নিয়ে পুরো কনফিউশনটা। শেক্সপিয়ার্স শর্টেস্ট প্লে, খেয়াল রাখবে, শেক্সপিয়ার্স শর্টেস্ট প্লে। আচ্ছা, তার যে 4টি গ্রেট ট্র্যাজেডি আছে সবাই নাম জানো? হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, সবাই নাম জানো? বলো তো 4টের মধ্যে সব থেকে ছোট কোনটা, শর্টেস্ট কোনটা? শেক্সপিয়ারের সমস্ত নাটকের মধ্যে ছোট হচ্ছে দ্য কমেডি অফ এরার্স, আর ওই 4টের মধ্যে ছোট হচ্ছে ম্যাকবেথ, শর্টেস্ট হচ্ছে ম্যাকবেথ। অ্যাবসলিউটলি কারেক্ট। টাইটাস অ্যান্ড্রোনিকাস, টাইটাস অ্যান্ড্রোনিকাস সেনেকার থেকে ইন্সপায়ার্ড। ওকে, আরো সোর্স আছে ওভিডস, ফিলোমেলা মিথ, শেক্সপিয়ার্স ব্লাডিয়েস্ট প্লে। এগুলো সমস্ত ছোট ছোট ইনফরমেশনগুলো খেয়াল রাখবে। ওকে, দ্য টেমিং অফ দ্য শ্রু সাপোজেস বাই এরিয়েস্টো, ঠিক আছে, এর দ্বারা ইন্সপায়ার্ড। দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, জর্ডি মন্টেমেয়র্স ডায়ানা থেকে নেওয়া, পসিবলি শেক্সপিয়ার্স ফার্স্ট ট্রু কমেডি। ওকে, সবগুলো সম্বন্ধে একেবারে বেসিক ইনফরমেশনগুলো দেখে নাও। লাভস লেবার্স লস্ট, কমেডি, লার্জলি অরিজিনাল। তাহলে আগেরগুলো আমরা সোর্স পেয়েছি, এটা লার্জলি অরিজিনাল, তার নিজের বানানো গল্প বেশিরভাগটাই। ওকে, এটুকুটা অন্তত খেয়াল রাখো। রোমিও অ্যান্ড জুলিয়েট, আবার সে ভেরোনার সিটিংয়ে। ব্রুকস রোমিওস অ্যান্ড জুলিয়েট। ওকে, তো এই গল্প আমি তো পরে ডিটেলে ডিসকাস করব, খানিকটা পরে আসছি, পরে ডিটেলে যাব। রোমিও অ্যান্ড জুলিয়েটের গল্প। আর মিডসামার নাইটস ড্রিম ওভিড থেকে ইন্সপায়ার্ড। চসার্স নাইটস টেলের সোর্সটা তিনি ইউজ করেছেন। চসারের নাইটস টেল, যেখানে থিসিওস ডিউক অফ এথেন্স তিনি রানী হিপোলিটাকে বিয়ে করছেন, এবং সেই ম্যারেজটাকে সেলিব্রেট করে পুরো নাটকটা। রিচার্ড দ্য সেকেন্ড কে লাস্ট, আচ্ছা রিচার্ড সেকেন্ড কোন হাউসে ছিলেন বলো, কোন হাউসে ছিলেন বলো দেখি, তার সোশ্যাল হিস্ট্রিটা কতটা দেখেছো, কতটা পড়েছো, কতটা শুনেছো দেখি। রিচার্ড দ্য সেকেন্ড কোন হাউসে ছিলেন? রিচার্ড দ্য থার্ড ছিলেন হাউস অফ ইয়র্ক। রিচার্ড দ্য সেকেন্ড কোন হাউস ছিলেন? না, এখানে ইমোজি দেবে না। কোন হাউস ছিল রিচার্ড দ্য সেকেন্ড? লাস্ট কিং অফ হুইচ হাউস? সার্চ টার্চ করছো না তো, নইলে তত সময় লাগবে না। হাউস অফ প্ল্যান্টাজেনেট, প্ল্যান্টাজেনেট দের লাস্ট কিং 1377 টু 1399, যাকে সরিয়ে হেনরি দ্য ফোর্থ ক্ষমতা দখল করছে, ফার্স্ট ল্যাঙ্কাস্ট্রিয়ান কিং। ওকে, ওগুলো বারবার শোনো, শুনতে শুনতে একদম মাথায় গেঁথে রাখো, যাতে গড়গড় করে বলে যেতে পারো। হিস্ট্রি আবার হলেন সেট। কিং জন, কিং জনের নাম মনে পড়ছে? কিং জনের সাথে কোন বিষয়টা খুব বিখ্যাত? কিং জনের লাইফে খুব ইম্পর্টেন্ট কিছু একটা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট ঘটেছিল। হোয়াট ওয়াজ ইট? হোয়াট ওয়াজ ইট? ওকে বিদ্রুপ করে বলা হতো জন দ্য ল্যাকল্যান্ড, কারণ তিনি ফ্রান্সে জমি জায়গা প্রচুর হারিয়েছিলেন। ম্যাগনা কার্টা অফ 1215, রাইট, ম্যাগনা কার্টা লিবার্টেটাম, দ্য গ্রেট চার্টার অফ 1215, যেখানে বলা হচ্ছে রাজার চার্চের ব্যাপার ইন্টারফেয়ার করবে না, কারণ তার আগেই ছিল হেনরি দ্য সেকেন্ড, যে টমাসা প্যাকেটকে মার্ডার করিয়েছিল। তাহলে একে বাধ্য করা হচ্ছে সাইন করতে যে রাজা আর চার্চের ব্যাপার ইন্টারফেয়ার করবে না। আর রাজা চাইলেই যে খুশি ট্যাক্স বসাতে পারবে না অ্যারিস্টোক্রেটদের উপর। 25 জন ব্যারনকে নিয়ে একটা কাউন্সিল তৈরি হবে,
সেই কাউন্সিল প্রস্তাব দেবে যে ট্যাক্স বাড়ানো হবে কি হবে না। রাজা নিজের খেয়াল খুশি মতো কিচ্ছু করতে পারবে না। ওকে, হলিনসেড ক্রনিকল আবার সোর্স, ট্রাবলসাম রেইন অফ কিং জন। ওকে, তাহলে একইভাবে পরপর তোমরা পড়ে যাও, ইনফরমেশনগুলো দেখে যাও। এগুলো আমার আর বোঝানোর কিচ্ছু নেই, আমি জাস্ট কিছুগুলো জায়গা দেখিয়ে দিলাম যে কি করবে তোমরা। পরপর দেখবে ওয়ার্কের নাম, পাবলিকেশন মানে ইয়ার অফ কম্পোজিশন, কোন জনরেতে পড়ছে, এবং তার কয়েকটা ছোট ছোট ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রত্যেকটাকে ধরে ধরে দেখে যাও। যেগুলোকে ডিটেলে ডিসকাস করতে হবে সেগুলোর গল্পে আমি আসছি। এখানে তোমরা শুধু দেখো, পুরো লিস্টটা কি মারাত্মক করে দেওয়া আছে, ঠিক আছে? সমস্ত ওয়ার্কগুলোকে লিস্ট করে দিয়ে দেওয়া আছে। ওকে, চলো এবার আমরা যাই 4 গ্রেট ট্র্যাজেডিজ, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ অ্যান্ড কিং লিয়ার। 4টি যে গ্রেট ট্র্যাজেডি, যেগুলো অ্যাপ্রক্সিমেটলি এই সময় লেখা, 1600 to 1606। আমরা খুব গ্রসলি শেক্সপিয়ারের কেরিয়ারকে যদি আমরা এইভাবে ভাঙি, 1588 to 1690, 1594, 1588 to 1594, 1594 to 1600, 1600 to 1606, 1606 to 1612। যদি আমরা গ্রসলি ভাবে ছটা মোটামুটি আমরা ভাঙি, তাহলে আমরা এই সময় দেখতে পাবো এই প্রথম 6টা বছর ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের যে হিস্টোরিক্যাল ড্রামাগুলো, অ্যান্ড ইম্যাচিওর কমেডি। এই প্রথম 6টা বছর মেনলি আমরা ওগুলো দেখতে পাবো। এই পরের 6টা বছর আমরা মেনলি দেখতে পাবো ম্যাচিওর কমেডি। আমরা এই 6টা বছর দেখতে পাবো গ্রেট ট্র্যাজেডি, আর এই লাস্টে দেখতে পাবো রোমান্সেস। তাহলে প্রথম 6টা বছর আমরা মেনলি দেখতে পাবো হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড ইম্যাচিওর কমেডিজ। আমরা পরের 6টা বছর পাবো ম্যাচিওর কমেডিজ, তারপরের 6টা বছর পাবো আমরা গ্রেট ট্র্যাজেডিজ, আর শেষ 6টা বছর পাবো আমরা দ্য রোমান্সেস। বলো বুঝতে পারলে কিনা? ওকে, তাহলে এইভাবে আমরা মোটামুটি 24টা বছরকে ভাগ করে নিতে পারি, মোটামুটি গ্রসলি। তো তার যে 4টা গ্রেট ট্র্যাজেডি অ্যাপ্রক্সিমেটলি এই সময় লেখা। কিন্তু একটু আগে আমি একটা কথা বললাম তোমাদের, যেটা তোমরাও জানো, যে শেক্সপিয়ার তার লাইফ টাইমে নিজে তার লেখাগুলোকে এক জায়গায় জড়ো করে পাবলিশ করে যাননি। শেক্সপিয়ারের মৃত্যুর 7 বছর পরে তার 2জন ফেলো অ্যাক্টর সেগুলোকে এক জায়গায় জড়ো করে পাবলিশ করছেন। তার লাইফ টাইমে তার 16টা নাটক কোয়াটো ফর্মে পাবলিশ হয়েছিল, সবগুলো ছিল আনঅথরাইজড। তখন সেভাবে কপিরাইট ল না থাকায় তখন অনেক রকম ভাবে ম্যাটেরিয়ালকে গ্যাদার করে পাবলিশ করে দেওয়া যেত। সে অনেক রকম পদ্ধতি কি ছিল, কখনো ছিল ধরো কোনো একটা নাটক, সেটা থিয়েটার পারফর্ম হবে, রিহার্সাল চলছে, তুমি সেখান থেকে 2-3জন অ্যাক্টার্সকে টাকা পয়সা ধরিয়ে দিলে, ঘুষটুস দিয়ে দিলে, যে নাটকটা আমার লিখে দাও। সে যতটা পারলো নাটকটা তোমাকে দিয়ে দিল। তার মধ্যে আবার কি হবে, ও হয়তো পুরোটা ঠিকঠাক করে দিতে পারলো না, কিছু কিছু নিজের মতন করে ওখানে অ্যাড করে দিল। অথবা কি করা হলো, যখন নাটক পারফর্ম হচ্ছে তখন শর্ট হ্যান্ডের সামনে বসে কেউ শর্ট হ্যান্ডে নাটকটা লিখতে শুরু করেছে, তাহলে কিছু ভুলভাল হয়েই যেত। এবারে পরবর্তীকালে শেক্সপিয়ার মারা যাওয়ার পর যখন ফোলিও এডিশন পাবলিশ হচ্ছে, তাহলে সেইখানে একই রকম ভাবে হয়তো কিছু 19-20 রয়ে গেছে, হয়তো শেক্সপিয়ারের লেখার উপর কিছু ইম্প্রোভাইজেশন কিছু হয়ে গেছে। যাক, সেগুলো তো অন্য গল্প। আমার যেন মূল প্রশ্ন ছিল যে শেক্সপিয়ার যখন নিজে পাবলিশ করে যাননি, বা রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন অভ্যেস ছিল শেষে লিখে দিতেন তিনি যে কোনটা কখন লেখা, শেক্সপিয়ার যেহেতু সেটাও করে যাননি, তাহলে এই কারণে দেখো প্রায় নাটকগুলোতে আমরা অ্যাপ্রক্সিমেটেড ওয়ার্ডটা ইউজ করছি। কিন্তু আমরা এইটুকুই বা কি করে গেস করছি যে 1600 বা 1601 থেকে 1 নাগাদ লেখা? তার পিছনে হতে পারে কিছু
এক্সটার্নাল এভিডেন্স আর কিছু ইন্টারনাল এভিডেন্স। এক্সটার্নাল এভিডেন্স মানে ধরো অন্য কেউ কিছু একটা লিখেছে, কোনো একটা পার্টিকুলার সালে সেটা পাবলিশ হয়েছে, সেই সালে শেক্সপিয়ারের কিছুগুলো লেখার রেফারেন্স আছে, তার মানে আমরা কি বুঝবো এই পার্টিকুলার সালের আগে সেগুলো পাবলিশ হয়েছে, ইয়েস অর নো। যেমন পালাদিস ইসলামিয়া উইটস ট্রেজারি যখন পাবলিশ হচ্ছে তাতে শেক্সপিয়ারের কিছু লেখালেখির রেফারেন্স আছে, তারা নিশ্চয়ই সেই লেখাগুলো তার আগে পাবলিশ হয়েছে, মানে তার আগে লেখা হয়েছে, সরি কম্পোজ হয়েছে। আর ইন্টারনাল এভিডেন্স মানে দেখবে যখন আমরা ম্যাকবেথ পড়ছিলাম তখন সেখানে 1603 ইউনিয়ন অফ ক্রাউন্স ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের একসাথে জুড়ে যাবার রেফারেন্স আছে। তাহলে 1603 যদি রেফারেন্স টেক্সটে থাকে তাহলে নিশ্চিতভাবে সেই টেক্সটটা 1603 আগে লেখা হয়নি। তাহলে কিছু এক্সটার্নাল এভিডেন্স আর কিছু ইন্টারনাল এভিডেন্স থেকে আমরা অ্যাপ্রক্সিমেটেড ডেট বেছে নিই। এগুলো কোনোটাই কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না, অ্যাপ্রক্সিমেটেড এইরকম একটা সময় লেখা হয়ে থাকে। তাহলে কি বললাম, একটা যে এক্সটার্নাল এভিডেন্স মানে অন্য কারো লেখা কোনো বই, যে বইয়ে বা যে কোনো সোর্সে অন্য কারো লেখা কিছু একটা জায়গাতে কোনো রেজিস্টারে যে কোনো জায়গায় যদি কোনো টেক্সটের রেফারেন্স দেওয়া থাকে শেক্সপিয়ারের, তার মানে নিশ্চিতভাবে সেই এন্ট্রি যখন হচ্ছে, সেই টেক্সটটা যখন লেখা হচ্ছে বা যখন পাবলিশ হচ্ছে, তার মানে শেক্সপিয়ারেরটি তার থেকে আগের হবে, ইয়ে শূন্য। এটা হচ্ছে এক্সটার্নাল এভিডেন্স। আর ইন্টারনাল এভিডেন্স মানে যদি তোমার লেখাতে কোনো হিস্টোরিক্যাল কোনো ইনসিডেন্টের রেফারেন্স থাকে তাহলে নিশ্চিতভাবে তোমার লেখাটি সেই ইনসিডেন্টের পরে লেখা হয়েছে। তাহলে এরকম বেশ কিছু এভিডেন্সকে দেখে আমরা শেক্সপিয়ারের নাটকগুলোর অ্যাপ্রক্সিমেটেড কম্পোজিশন ইয়ার আমরা ধরে নিই। যার মধ্যে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেট নাটকের সেটিংটা কোথায়? ডেনমার্ক। ডেনমার্ক। আমাদের প্রোটাগনিস্টকে শেক্সপিয়ারের যে 4টি গ্রেট ট্র্যাজেডি আছে, 4টির 4টিতেই টাইটেল দেওয়া হয়েছে ফ্রম দ্য নেম অফ দ্য প্রোটাগনিস্ট, এবং সবগুলো মেল প্রোটাগনিস্ট। ওকে, তাহলে আমাদের প্রোটাগনিস্টকে হ্যামলেট, দ্য জুনিয়র, প্রিন্স অফ ডেনমার্ক, son of the murdered king Hamlet and Gertrude, তার মায়ের নাম। যখন নাটক শুরু হচ্ছে আমরা জানতে পারছি সিনিয়র হ্যামলেট, দ্য প্রিভিয়াস কিং, হ্যামলেটস ফাদার, তার মৃত্যু হয়েছে। সেই সময় হ্যামলেট বাড়িতে ছিল না, বাইরে ছিল। অ্যাট প্রেজেন্ট হ্যামলেটস আঙ্কেল Claudius is Hamlet's uncle, elder Hamlet's brother. Claudius is the king of the country. He is usurper. এবং এই সিনিয়র হ্যামলেটের মৃত্যুর মাসখানেক যেতে না যেতে, বড্ড তাড়াহুড়ো ছিল, মাসখানেক যেতে না যেতে ক্লদিয়াস এবং গার্ট্রুডের বিয়ে হয়েছে, তারা বিয়ে করেছে। তাহলে এখান থেকে আমাদের একটা সন্দেহ জাগছে যে নিশ্চিতভাবে যখন সিনিয়র হ্যামলেট বেঁচে ছিল তখনই এই দুজনের রিলেশনশিপ ছিল। গার্ট্রুডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল ক্লদিয়াসের সাথে, উইথ দ্য ব্রাদার অফ হার হাজব্যান্ড। নইলে হাজব্যান্ডের মৃত্যুর 1 মাসের মধ্যে সে ওকে কেন বিয়ে করলো? এবং এই জায়গা থেকে হ্যামলেটের মাথাতেও একটা সন্দেহ ঢুকেছিল যে আমার বাবাকে কি ক্লদিয়াস, আমার আঙ্কেল মার্ডার করেছে, এবং তাতে কি আমার মায়েরও সমর্থন ছিল? হ্যামলেট কোনোটাই জানে না। নাটকের শুরুতেই হ্যামলেটকে বলা হচ্ছে যে একটা গোস্ট অ্যাপিয়ার্স, এবং তাকে দেখতে তোমার বাবা সিনিয়র হ্যামলেটের মতো, সে তোমার সাথে কথা বলতে চায়। তো সে ফাদার্স গোস্ট ওকে জানাচ্ছে যে আই এম মার্ডার্ড বাই নান আদার দ্যান ইয়োর আঙ্কেল, এবং নাও ইট ইজ ইয়োর ডিউটি, রেসপন্সিবিলিটি টু অ্যাভেঞ্জ মাই মার্ডার। আমার মৃত্যুর প্রতিশোধ নাও তুমি। এবার সমস্যা হলো যে ম্যাকবেথ ইজ এ গ্রেট হিরো, ম্যাকবেথ ইজ এ গুড ওয়ারিয়ার, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ আ লার্নেড স্কলার, হি ইজ আ ফিলোজফার, হি ইজ ওয়েল রেড, ওয়েল ইনফর্মড ম্যান, হি ইজ নট আ কোল্ড ব্লাডেড মার্ডারার। সে মার্ডারার নয়,
সে বুঝে উঠতে পারছে না যে আমি কি করব। ওকে, তাহলে আমরা এখানে গোস্টকে পাচ্ছি। হ্যামলেটস ফাদার স্পিরিট রিভিলস হি ওয়াজ মার্ডার্ড বাই ক্লদিয়াস, পয়জন পোর্ড ইন ইয়ার, ডিমান্ডস রিভেঞ্জ। সে বলছে বদলা নিতে হবে। রেইজেস কোশ্চেন্স, ইজ দ্য গোস্ট রিয়েল অর ইজ ইট আ ডেভিল ইন ডিসগাইজ? তাহলে হ্যামলেট সাথে সাথে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, সত্যিকার রিয়েল গোস্ট অফ মাই ফাদার হু ইজ ইনফর্মিং মি সামথিং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, অর ইজ ইট আ ডেভিল ইন ডিসগাইজ, যে আমাকে অন্যায় কাজ করাতে চাইছে, আমাকে ভুল পথে নিয়ে যেতে চাইছে। নাও হ্যামলেট নিডস ফার্দার ডিসকভারি, ফার্দার প্রুফ। এই জন্য হ্যামলেট কি করছে না, একটা স্ট্রলিং থিয়েটার কোম্পানি সেই সময় ঘুরতে ঘুরতে ওদের ওখানে হাজির। ও তাদের সাথে কথা বলছে, তাদেরকে একটা নাটক পারফর্ম করতে বলছে রাজা রানীর সামনে, যে নাটকের বিষয়টা খুব ক্লোজলি সিনিয়র হ্যামলেট এবং ক্লদিয়াসের ঘটনার সাথে মিল আছে। সেখানে একই রকম ভাবে একজন ভাই আরেকজন ভাইকে মার্ডার করছে, ইউজ অফ দ্য থ্রোন। পুরো নাটকটা চলাকালীন হ্যামলেটের নজর আছে ক্লদিয়াসের উপর, ক্লদিয়াসের রিয়েকশন কেমন হয়। অ্যান্ড ক্লদিয়াস ওয়াজ ভেরি মাচ ডিস্টার্বড। সে নাটক চলতে চলতে উঠে চলে আসছে। ওকে, এদিকে গাট্রুড, তার মনে হচ্ছে যেটা, যে হ্যামলেট রীতিমতন পাগলামি শুরু করেছে, হ্যামলেট পাগলের মতো আচরণ করছে। সেই পাগলামি কতটা সত্য আর কতটা ফেইন্ড সে নিয়ে বিতর্ক আছে। কারণ আমাদের গাট্রুডের কথাবার্তা শুনে মনে হবে যে অফকোর্স গাট্রুড হ্যাড রিলেশন উইথ ক্লদিয়াস ইভেন ওয়েন সিনিয়র হ্যামলেট ওয়াজ অ্যালাইভ, কিন্তু গাট্রুড হ্যাজ নাথিং টু ডু ইন দ্য মার্ডার অফ সিনিয়র হ্যামলেট। সি ওয়াজ নট অ্যান অ্যাকমপ্লাইস, তিনি জানতেন না বিষয়টা। এবার গাট্রুড ভাবছে যে হ্যামলেট কি পাগলামি শুরু করেছে। সে হ্যামলেটকে ডাকছে ওকে ধমক দেওয়ার জন্য, যে এইটা কি হচ্ছে, এগুলো তোমার কি আচরণ করছো তুমি। উল্টে হ্যামলেট তার মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে বাবা মারা যেতে যেতেই তুমি 1 মাসের মধ্যে আবার বিয়ে করে নিলে। তার মানে এখান থেকে তো বুঝতে পারা যায় ইউ আর ইন লাভ উইথ ক্লদিয়াস, নট উইথ মাই ফাদার, এবং ইউ আর অ্যান অ্যাকমপ্লাইস ইন দ্য মার্ডার অফ মাই ফাদার। হ্যামলেট সরাসরি অভিযোগ করছে ক্লদিয়াস আমার বাবাকে হত্যা করেছে এবং তুমি তার সহযোগী ছিলে। এই সময় আরো একজন ক্যারেক্টার আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, সে হচ্ছে লর্ড চেম্বারলেইন অব ক্লদিয়াস দ্য কিং, পোলোনিয়াস। অ্যান্ড পোলোনিয়াস ওয়াজ অলসো দ্য ফাদার অফ ওফেলিয়া। ওফেলিয়াকে হ্যামলেট এবং ওফেলিয়া একে অপরকে ভালোবাসে, তার প্রেমিকার বাবা। পোলোনিয়াস ভাবত লর্ড চেম্বারলেন হিসেবে তার সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আড়ি পাতা, এভসড্রপিং, লোকের কাছ থেকে মানে কে কি আলোচনা করছে সেগুলো জেনে গিয়ে ক্লদিয়াসকে জানিয়ে দেওয়া। এটা তার নাকি সব থেকে, তার মনে হতো খুব ইম্পর্টেন্ট কাজ। ওকে, তো সে পর্দার আড়াল থেকে মা এবং ছেলের পুরো কনভারসেশনটা শুনছে। হ্যামলেটের মনে হচ্ছে নিশ্চয় পর্দার আড়ালে ক্লদিয়াস দাঁড়িয়ে আছে, এবং ক্লদিয়াস এই পুরো কনভারসেশনটা শুনলো, মানে ক্লদিয়াস জেনে গেল যে আমি জেনে গেছি যে ক্লদিয়াস মার্ডারার, তাহলে ক্লদিয়াস নিশ্চয় আমাকে ছাড়বে না, কিন্তু ক্লদিয়াস আমার কিছু ক্ষতি করার আগে আমি ক্লদিয়াসকে মেরে ফেলি। সে পর্দার ওপার থেকেই ছুরি চালিয়েছে এবং এবং সে হত্যা করেছে কাকে? পোলোনিয়াসকে। পোলোনিয়াসকে সে হত্যা করেছে। ক্লদিয়াস দেখলো এই সুযোগটি আমাকে কাজে লাগাতে হবে। ক্লদিয়াস ম্যাকবেথকে ব্যানিশ করে দিল, ওখান থেকে ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সে এনভেলপড সিলে আসল অর্ডারটা পাঠিয়েছে, যেখানে হ্যামলেটকে এক্সিকিউট করা হবে। এটা ছিল তার আসল উদ্দেশ্য। তো এইখানে আমরা কয়েকটা বন্ধু পাবো। হ্যামলেট যেমন একটা বন্ধু পাবো আমরা হোরেশিওকে, হু রিমেন লয়াল টু হ্যামলেট, তার কনফিডেন্ট। কনফিডেন্স কাকে বলা হয়? কনফিডেন্ট না, কনফিডেন্স যার উপর বিশ্বাস করে তুমি সব কথা বলতে পারো। ওকে, তো অন্য আরো ওর দুজন বন্ধু ছিল, রসেনক্রেজ এন্ড গিল্ডেনস্টোন। ওদেরকে দায়িত্ব দেওয়া হলো হ্যামলেটের সেই ম্যানেজমেন্টের কাজটি সম্পূর্ণ করতে এবং হ্যামলেটকে
ইংল্যান্ড নিয়ে গিয়ে সেখানে ওকে এক্সিকিউট করতে। যদিও রাস্তায় ঘটে যাচ্ছে অন্য কিছু গল্প, পাইরেটসরা আক্রমণ করছে ওদের জাহাজে এবং বেশ কিছু ঘটনার মাধ্যমে রোসেনক্রেন্স গিল্ডেনস্টাইন মারা যাচ্ছে, কিন্তু হ্যামলেট বেঁচে ফিরে আসছে। ইন দ্য মিন টাইম ওফেলিয়া পাগল হয়ে গেছে, তার বাবা মারা গেছে তার প্রেমিকের হাতে, তার ভাই লার্টেস তখন বাইরে আছে, সে আর ওই পরিমাণ প্রেসার সহ্য করতে না পেরে সে পাগল হয়ে গেছে, আলটিমেটলি জলে ডুবে মারা গেছে। এই সমস্ত ট্র্যাজেডির জন্য, পোলোনিয়াসের মৃত্যু থেকে শুরু করে ওফেলিয়ার মৃত্যু পর্যন্ত পুরোটার জন্য লার্টেস কাকে দায়ী করছে? অফকোর্স হ্যামলেট। এবং শেষমেশ সে তাকে ডুয়েলে আমন্ত্রণ জানাচ্ছে। ক্লদিয়াস দেখছে যে হ্যামলেট তো আবার বেঁচে ফিরে এলো, কিন্তু যে লার্টের সাথেও লড়াই হবে এইখানে অন্তত ওর মৃত্যু সুনিশ্চিত করতে হবে। তার জন্য সে লার্টেসকে ডেকে বললো যে লড়াই হবে, তুমি কি করবে? যে আমি তো লড়াই করবো, লড়াই করে আমি নিশ্চিতভাবে ওকে হারাবো। বলছি দেখো কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স তো ভালো নয়, তাহলে একটা কাজ করো, তুমি তোমার তলোয়ারে বিষ মিশিয়ে নাও, যাতে ওই বিষাক্ত তলোয়ার দিয়ে এগ্রিজ টু পয়জন ইজ র্যাপিয়ার ফর দ্য ডুয়েল, যাতে হ্যামলেটকে আঘাত করলে হ্যামলেট মরে যায়। ক্লদিয়াসের তাতেও শান্তি নেই। ক্লদিয়াস দেখছে হ্যামলেটকে আর কোনোভাবে বাঁচিয়ে রাখা যাবে না। হ্যামলেটের সবার তো ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে, হ্যামলেটের যে পাত্রে তার জন্য ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে তাতে সে পয়জন মিশিয়ে দিয়েছে, যাতে কোনো রকমে যদি সে লার্টেসের হাত থেকে বেঁচেও যায়, পয়জনটা খেয়ে সে মরে যাবে। বাই চান্স পুরোটাই উল্টো ঘটনা ঘটে গেল। হ্যামলেটকে চিয়ার আপ করার জন্য সেই পাত্রটি তুলে নিল হাতে গার্ট্রুড, এবং তার প্রেমিকা গার্ট্রুড, যাকে সে এত ভালোবাসে, সে ক্লদিয়াসের পাশে বসে খেলা দেখতে দেখতে সে ওই বিষাক্ত মদ পান করলো এবং সে মরে গেল। ক্লদিয়াসের কিছু করার ছিল না, নলিসে ধরা পড়ে যাবে, এক্সপোজ হয়ে যাবে সবকিছু। এদিকে লড়াই করতে করতে হ্যামলেট এবং লার্টেসের মধ্যে তলোয়ারগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং সে বিষাক্ত তলোয়ারে করে হ্যামলেট লার্টেসকে আঘাত করেছে। লার্টেস মৃত্যুর আগে সে তার কনফেশন, সে ওখানে কনফেস করে গেল যে আমি এই লড়াইয়ের নিয়ম লঙ্ঘন করেছি ওই লোকটির জন্য, ক্লদিয়াসের জন্য, সে আমাকে দিয়ে ওখানে বিষ মেশানো করালো। উইথ হিজ ডাইং স্ট্রেংথ হ্যামলেট উঠে গিয়ে ক্লদিয়াসকে হত্যা করলো এবং সে মারা গেল। হোরেশিও সারভাইভ করে যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি গল্প। তার মাঝে একটা যে বললাম প্লে উইদিন দ্য প্লে ছিল, হ্যামলেট একটা নাটকের আয়োজন করলো এটা বোঝার জন্য যে গোস্ত বললো মানলাম, কিন্তু আমি আরেকটু নিশ্চিত হই, একই ধরনের একটা নাটক পারফর্ম করাই যেখানে ভাই ভাইকে হত্যা করছে সিংহাসনের লোভে। দ্য মার্ডার অফ গুনজাগো অর দ্য মাউস ট্র্যাপ, হ্যামলেট স্টেজেস দিস টু ক্যাচ দ্য কনসায়েন্স অফ দ্য কিং, ক্লদিয়াসকে হাতে নাতে ধরার জন্য, বোঝার জন্য। টু বি অর নট টু বি তার খুবই বিখ্যাত প্যাসেজ কোথায় আছে খেয়াল রাখবে শর্ট কোশ্চেনের জন্য। অ্যাক্ট 3 সিন 1, হ্যামলেটস মোস্ট ফেমাস soliloquy contemplates the comparative merits of enduring life versus death, the undiscovered country from whose born no traveler returns, মানে ডেথের কথা বলা হচ্ছে, যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। ওকে, নানারি সিন কোথায় আছে? হ্যামলেটস ব্রুটাল রিজেকশন অফ ওফেলিয়া, get thee to a nunnery, ambiguous, is he performing madness or truly distressed? হ্যামলেট একসময় পাগলের মতো আচরণ করছে, এটা সত্য নাকি এটা জাস্ট পাগলামের অভিনয় যে নিয়ে রীতিমতো সংশয় আছে? সেরকম একটা সময় সে ওফেলিয়াকে খুব রূঢ়ভাবে বলছে গেট দি টু আ নানারি, তাহলে এটাকে আমরা বলবো নানারি সিন অফ ও হোয়াট আ রোগ। অ্যাক্ট 2 soliloquy, হ্যামলেট সেলফ রিপ্রোচ ফর হিজ ইনঅ্যাকশন, সে যে কিছুই করছে না, তার সে যে রিভেঞ্জ নিতে পারছে না, তাহলে সেই নিয়ে তার যে দুঃখ কষ্ট, এই soliloquy আছে অ্যাক্ট 2-তে। খেয়াল রাখবে 5 অ্যাক্ট স্ট্রাকচার। আচ্ছা, এই যে অ্যাক্ট ডিভিশন, এটা নিশ্চয়ই আমাদের সকলেরই জানা আছে যে এনসিয়েন্ট গ্রিক ড্রামাতে অ্যাক্ট ডিভিশন, সিন ডিভিশন ছিল না। আমরা যখন সফোক্লিস পড়তে যাব আমরা সেখানে অ্যাক্ট সিন ডিভিশন পাবো না, ওটা ল্যাটিন ড্রামাটিস্টরা নিয়ে আসছেন। আমরা সেনেকাতে গিয়ে আমরা পাবো অ্যাক্ট ডিভিশন, সিন ডিভিশন। ওখানে 5 স্টেজের ছিল,
এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, ডিনিউমা। এই 5টা স্টেজকে ধীরে ধীরে আমরা 5টা অ্যাক্টের সাথে করেসপন্ড করে ফেলছি, সেটা আমরা সেনেকার কাছে পাবো। এবং সেই সেনেকার মডেলকে পরবর্তীকালে ইংল্যান্ডে ইউজ করা হচ্ছে। 5 অ্যাক্ট স্ট্রাকচার। 5 অ্যাক্ট 5টা ওই স্টেটসকে বোঝাবে। এক্সপোজিশন অফ দ্য বিগিনিং, রাইজিং অ্যাকশন, কমপ্লিকেশন তৈরি হচ্ছে, ক্লাইম্যাক্স চূড়ান্ত জায়গায় পৌঁছাচ্ছে, ফলিং অ্যাকশন আস্তে আস্তে জট খুলছে, এবং আলটিমেটলি রেজলিউশন অর্ডিনিয়মা, যেখানে সব শেষ। নর্মালি শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির ক্ষেত্রে হতো অর্ডার অর্ডার। নাটকের আগে অর্ডার ছিল, নাটকের শেষেও অর্ডার ফিরে এলো। ডানকান ছিল ক্ষমতায়, সব ঠিকঠাক ছিল, অর্ডার লিস্টেড ছিল। সেখানে ডিসঅর্ডার শুরু হলো, যেখানে নাটকটা শুরু হচ্ছে। শেষে ম্যালকম ক্ষমতা এলো, অর্ডার ফিরে এলো। মাঝের যে ডিসঅর্ডার স্টেট, এটাই হচ্ছে ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। তাহলে শেক্সপিয়ারের নাটকগুলোর মোরলেস একই প্যাটার্ন। সিনিয়র হ্যামলেট ছিলেন, অর্ডার ছিল, ওটাকে আপসেট করে দিলেন কে? ক্লদিয়াস। সেটাই হচ্ছে ট্র্যাজেডি। ওকে, প্রত্যেকটা অ্যাক্ট ধরে ধরে লেখা আছে, কোন অ্যাক্টে আমরা মেন কি বিষয় পাবো। অ্যাক্ট 1 গোস্ট রিভিলেশন, অ্যাক্ট 2 হ্যামলেটস ডিলে, যেটা নিয়ে সে সেলফ রিপ্রোচ করছে, সে নিজে নিজেকে তিরস্কার করছে, এত দেরি কেন হচ্ছে। অ্যাক্ট 3 দ্য মাউস ট্র্যাপ, যে নাটকটা হলো, হ্যামলেট আরো নিশ্চিত হলো বিষয়টাকে নিয়ে। পলোনিয়াস কিল্ড, পলোনিয়াসকে হত্যা করে ফেললো সে। অ্যাক্ট 4 অফেলিয়াস ম্যাডনেস, লার্টেসেস রিটার্ন। অ্যাক্ট 5 ডুয়েল, মাল্টিপল ডেথস। ওকে, তাহলে এই 5টা অ্যাক্টকে আমরা এইভাবে খেয়াল রাখবো, ঠিক আছে? ওকে, ফাইন। ডেথ সিন, ফাইনাল সিন। গাট্রুড মারা যাচ্ছেন, পয়জন ওয়াইন মেন্ট ফর হ্যামলেট, ওটা হ্যামলেটের জন্য ছিল, গাট্রুড পান করে ফেলছে। লার্টেস হিজ ওন পয়জন র্যাপিয়ার, নিজেই বিষ মিশিয়েছিল, নিজেই মরে গেল। ক্লদিয়াস পয়জন র্যাপিয়ার প্লাস পয়জন ওয়াইন। হ্যামলেট পয়জন র্যাপিয়ার উন্ড। তাহলে অনেকগুলো মৃত্যু হয়ে গেল। ওকে, যার এখানে লিস্ট করে দেওয়া আছে। এবারে সেই আমাদের অ্যারিস্টটল নামের ভদ্রলোক আমাদের মাথায় একটা তো ধারণা ঢুকিয়ে দিয়ে গেছে যে ট্র্যাজিক হিরোর একটা হ্যামাসিয়া থাকবে, হ্যামাসিয়া থাকবে, একটা ট্র্যাজিক ফ্ল থাকবে, ফ্ল। ট্র্যাজিক হিরো কেমন হবে না, তিনি আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছেন। নিদার অল গুড নর অল ব্যাড, intermediate kind of person, of course with goodness predominating, but he will have some kind of hemasia, a flaw that will lead to his downfall. ম্যাকবেথের ক্ষেত্রে যেমন অ্যাম্বিশন, কিং লিয়ারের ক্ষেত্রে লাভ ফর ফ্ল্যাটারি, ওথেলোর ক্ষেত্রে সেক্সুয়াল জেলাসি। চলো তাহলে আমরা এবার বুঝি হ্যামলেটের ট্র্যাজিক ফ্ল কি ছিল। হ্যামলেটস ট্র্যাজিক ফ্ল ইজ ডিবেটেড, ও নিয়ে বিতর্ক আছে। কি বিতর্ক আছে? কেউ বলে তার ট্র্যাজিক ফ্ল বা হ্যামাসিয়া হচ্ছে প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা। ইনস্ট্যান্ট গিয়ে ও যদি ওকে গোস্ট বললো আর সে গিয়ে ক্লদিয়াসকে মার্ডার করে দিল, তাহলে ক্লদিয়াসে মরত, বাকিরা সবাই বেঁচে যেত। বাট হি ওয়াজ নট আ কোল্ড ব্লাডেড মার্ডারার। কেউ বল এক্সেসিভ থট, যদি কেউ বেশি ভাবে সে কাজ করতে পারে না। কেউ এই প্রসঙ্গ তুলে আনে। মরাল স্ক্রুপুলাসনেস, সে নিজে মধ্যে তার কিছু ত্রুটি আছে, অন্যের সে বিচার করবে কি করে। মেলানকলি, মেনি ক্রিটিক্স, অন্য কিছু ক্রিটিক্স আছে, মেনি ক্রিটিক্স রিজেক্ট দ্য হামাসিয়া মডেল এন্টায়ারলি ফর হ্যামলেট। কিছু ক্রিটিক বলে যে সব জায়গাতে এরকম হ্যামাসিয়া একটা ধরে এনে দেখাতে হবে, এমন কোনো বিষয় নয়, এমন কোনো বিষয় নয়। কি থিমস? রিভেঞ্জ অ্যান্ড ইটস মোরাল কস্ট, corruption, appearance versus reality, madness, real and performed, death and mortality, Oedipal readings. সিগমন্ড ফ্রয়েডের সেই ফেমাস কনসেপ্ট মনে আছে? কি সে ফেমাস কনসেপ্ট? অডিপাস কমপ্লেক্স। তিনি কি বলছেন যে
যে সেক্সুয়াল যে রিয়েলাইজেশন, সেটা পিউবার্টিতে আসে না। মেল ইনফেন্টের ক্ষেত্রে আসে কখন থেকে? মেল ইনফেন্টস রিলেশনশিপ উইথ দ্য মাদার। মেল ইনফেন্টস ডিজায়ার টু এলিমিনেট দ্য ফাদার অ্যান্ড বিকাম দ্য সেক্সুয়াল পার্টনার অফ দ্য মাদার। তার মানে আমরা সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে হ্যামলেটের মধ্যে ইচ্ছে ছিল টু মার্ডার হিজ ফাদার অ্যান্ড বিকাম দ্য সেক্সুয়াল পার্টনার অফ গাট্রুড হিজ মাদার। ক্লদিয়াস কি কাজ করছে? ক্লদিয়াস সেটাই করছে, এটা হ্যামলেটের মাথার মধ্যে ছিল। তাহলে যদি সেটাই হয়, তাহলে ওই যেটা সে করতে চেয়েছিল সেটা যদি অন্য কেউ করে, তাকে সে কোন অধিকারে শাস্তি দিতে যাবে? এটা একটা ইন্টারপ্রিটেশন আমরা শুনতে পাই আর্নেস্ট জোনসের। দি ইম্পসিবিলিটি অফ সার্টেন নলেজ। তাহলে এরকম কি থিমসগুলো এখানে দেওয়া আছে। চলো আমরা নেক্সট নাটকের দিকে এগিয়ে যাই। ওথেলো অ্যাপ্রক্সিমেটলি 603 to 4, অ্যাপ্রক্সিমেটেড ওয়ার্ডটাই আমরা সব জায়গায় ইউজ করবো, কারণ আমরা জোর দিয়ে বলতে পারি না। সেটিং কোথায়? প্রথমে ভেনিস, তারপর সাইপ্রাস। দ্য প্লে মুভস ফ্রম দ্য কসমোপলিটান সিটি টু অ্যান আইসোলেটেড মিলিটারি আইল্যান্ড। তার মানে ইনক্রিজিংলি ওটা ক্লস্ট্রোফবিক অ্যাটমসফিয়ার হচ্ছে, দম বন্ধ করা পরিবেশ তৈরি করা হচ্ছে। মানে এত বড় ট্র্যাজেডি ঘটতে পারে, সেক্সুয়াল জেলাসি থেকে এত বড় কাণ্ড তবে না তবে না ওথেলো করতে পারে। প্রোটাগনিস্টকে ওথেলো আমরা জানি শেক্সপিয়ারের প্রত্যেকটি গ্রেট ট্র্যাজেডিতে মেল প্রোটাগনিস্ট, তার নাম সেটাই টাইটেল ইউজ করা হয়েছে। মুরিস জেনারেল অফ ভেনিস। মুরিস কারা? আফ্রিকান মুসলিমস, যারা একটা সময় বহুদিন ধরে স্পেনকে দখল করে রেখেছিল। তো এইখানে ওথেলো স্ট্যাটাসটা দুর্দান্ত। ও একদিকে আউটসাইডার, আবার অন্যদিকে এই শহরকে রক্ষা করার জন্য ও সব থেকে বড় ব্যারিয়ার। আ ম্যান অফ এক্সট্রাঅর্ডিনারি মার্শাল অ্যাবিলিটি অ্যান্ড ডিগনিটি। হিজ ম্যারেজ টু ডেসডেমোনা ইজ দ্য টার্গেট অফ ইয়াগোস প্লট। হি ইজ ব্রট টু সেলফ ডিস্ট্রাকশন বাই জেলাসি। এই ওথেলো যে ডেসডেমোনাকে বিয়ে করবে, এটা ডেসডেমোনার বাবার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। ব্রাবান্তিওর এক ফোঁটাও ইচ্ছে ছিল না যে ওথেলো আর ডেসডেমোনার বিয়ে হোক। যখন বিয়ে হচ্ছে তখন ওর বাবা কি বলছে শোনো। she has deceived her father, may do thee। যখন কোনোভাবে ডেসডেমোনা তার বাবার কথা শুনবে না, বাবার আদেশের বিরুদ্ধে গিয়ে সে ওথেলোকে বিয়ে করছে, তখন ওথেলোর মাথায় সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে তার বাবা নিজেই। বলছে যে মেয়ে নিজের বাবার সাথে এরকম আচরণ করতে পারে, বাবাকে রিসিভ করতে পারে, বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে, ও তোমাকেও একদিন বিট্রে করবে, দেখে নিও, তোমাকেও চিট করবে। এইদিকে হচ্ছে কি, ওথেলোর এনসাইন ছিল ইয়াগো, যে নাটকের ভিলেন। ইয়াগোর মনে হয়েছিল পদোন্নতি তার হবে, তার জায়গাতে ওথেলো ক্যাসিওকে তার লেফটেন্যান্ট বানাচ্ছে। তাতে ইয়াগোর রাগ হচ্ছে এবং ইয়াগো পুরো চক্রান্ত করছে কিভাবে ওথেলোকে শেষ করে দেওয়া যায়। এই তো নাটক। এবং ওথেলোর মাথায় সন্দেহ ঢুকে দিচ্ছে যে ডেসডেমোনা এবং ক্যাসিওর মধ্যে রিলেশন আছে, যেটা পুরোটা ফেব্রিকেটেড, এক ফোঁটাও সত্য নয়, তার মধ্যে সামান্য কিছু সত্য নয়। কিন্তু এমন কিছুগুলো সে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যেখান থেকে ওথেলোর মাথায় সন্দেহ ঢুকে যাচ্ছে নিশ্চয় এটা সত্য, এবং সে নিজের হাতে ডেসডেমোনাকে হত্যা করছে। তারপরে পরেই ইয়াগোর যে ওয়াইফ এমিলিয়া, সে জানিয়ে দিচ্ছে সত্যটা যে না, পুরোটা চক্রান্ত ইয়াগোর। তখন সে নিজেকেও শেষ করে ফেলছে। ওকে, ইয়াগো দ্য প্লেজ ভিলেন, ওথেলোজ এনসাইন, পাস্ট ওভার ফর প্রমোশন ইন ফেভার অফ ক্যাসিও। তাহলে প্রমোশন এর পাওয়ার কথা ছিল, ক্যাসিও পেয়ে গেল, এটাই ওর রাগ। হিজ ম্যালিস ইজ টেরিফাইংলি মোটিভলেস। এর যে এত রাগ, এত যে শয়তানি, বিরাট যে কোনো মোটিভ ছিল তা তো নয়। এই জন্য কোলরিজ বলেছিলেন মোটিভলেস ম্যালাইনিটি। মানে ধরো হ্যামলেট যখন তার রিভেঞ্জ নিচ্ছে, তার তো মোটিভ আছে। হিজ ফাদার ওয়াজ মার্ডার্ড। কিন্তু এই ক্ষেত্রে জাস্ট একটা তোমার প্রমোশনের জন্য ওর বদলে অন্য কাউকে দেওয়া হলো, সেটা ওর কাছে এতটাই ইগোর প্রবলেম হয়ে গেল,
যে সে সেইখান থেকে এত বড় একটা চক্রান্ত করলো, এত বড় একটা ট্র্যাজেডি ডেকে আনলো। এই জন্য কোলরিজ বলেছিলেন মোটিভলেস ম্যালাইনিটি ম্যানিপুলেটস এভরিওয়ান। ডেসডেমোনাকে ওথেলোজ ওয়াইফ, ডটার অফ সেনেটর ব্রাবান্তিও, চুজ ওথেলো ফ্রিলি এগেনস্ট হার ফাদার্স উইসেস। তার বাবা চায়নি ওদের বিয়ে হোক, ফেথফুল অ্যান্ড ইনোসেন্ট। হার ডেথ বাই ওথেলোজ হ্যান্ডস ইজ দ্য প্লেজ ক্যাটাস্ট্রফি। এবং নাটকের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য ওই যে মুহূর্তে ওথেলো ডেসডেমোনাকে হত্যা করছে। এরপর অনেক ভালো ভালো নাটক আছে, কিন্তু আমার যা মনে পড়ছে, নিশ্চয় ভুল মনে পড়ছে না, উত্তম কুমারের সপ্তপদী সিনেমার মাঝে এই দৃশ্যটা আছে নাটকের। যা মনে পড়ছে, আমি যখন দেখেছিলাম মানে অনবদ্য অভিনয় ছিল, আছে না? হ্যাঁ ঠিক, এই দৃশ্যটা অভিনয় আছে, কি দুর্দান্ত অভিনয় করেছিল। ওকে, ক্যাসিও, ক্যাসিওকে ওথেলোস লেফটেন্যান্ট, আ ফ্লোরেন্সের লোক, used by Iago as the supposed object of Desdemona's infidelity. কেসিওর উন্নতি ঘটেছে, ইয়াগো যেটা নিজে এক্সপেক্ট করেছিল সেই জায়গাতে কেসিওকে লেফটেন্যান্ট বানিয়ে দিয়েছে ওথেলো। তাতে তো সব রাগ, এই জন্য ও দেখলো যে একসাথে সবকে শেষ করে দেবো। ও এরকম কিছু পরিকল্পনা করলো যাতে ওথেলোর মাথায় ঢোকে যে ডেসডেমোনা যার সাথে রিলেশনে আছে, ওথেলোকে চিট করছে, সেটা আর কেউ নয়, কেসিও। তাহলে একসাথে ওর ওথেলো এবং কেসিও দুজনের উপরেই রিভেঞ্জ নেওয়া হয়ে যাবে অতি তুচ্ছ বিষয়ের জন্য। দ্য হ্যাঙ্কারচিপ ইজ প্ল্যান্টেড অন হিম। যে হ্যাঙ্কারচিপ ডেসডেমোনার কাছে থাকা, সেটা ক্যাসিওর কাছে কি করে পাওয়া যায়? এটা গোটাটাই ওর পরিকল্পনা ছিল, তার ওয়াইফের মাধ্যমে সে হ্যাঙ্কারচিপটা আনা করালো ইয়াগো, এবং পুরোটা নিজে চক্রান্ত করলো। এমিলিয়া, ইয়াগোজ ওয়াইফ, ডেসডেমোনাজ ওয়েটিং উম্যান, হার ফাইনাল রিভিলেশন অফ ইয়াগোজ প্লট কস্ট হার লাইফ বাট এক্সোনারেটস ডেসডেমোনা। ইয়াগোর কথা শুনে সে হ্যাঙ্কারচিপ চুরি করে ইয়াগোকে দিয়েছিল, কিন্তু সেও জানতো না যে ইয়াগো এটাকে নিয়ে এত বড় শয়তানি করবে। যখন সে দেখলো ইয়াগোর এই সমস্ত শয়তানের জন্য এত বড় ট্রেজেডি ঘটে যাচ্ছে, সে তখন ডেসডেমোনাকে মেরে ফেলেছে ওথেলো। কিন্তু ওথেলোর কাছে গিয়ে সে জানিয়ে দিল যে আসলে ডেসডেমোনা সৎ, পুরোটা কার চক্রান্ত? ইয়াগোর, তার হাজব্যান্ডের। তাতে ইয়াগো ওকে মার্ডার করে দিল, তার ওয়াইফকে, এমিলিয়াকে। কিন্তু অ্যাটলিস্ট ডেসডেমোনার সততা প্রমাণিত হয়ে গেল। দ্য হ্যাঙ্কারচিপ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সাইলেন্ট বাট ইম্পর্টেন্ট রোল। দ্য হ্যাঙ্কারচিপ ইজ গিভেন বাই ওথেলো টু ডেসডেমোনা, স্টোলেন বাই এমিলিয়া at Iago's request, planted with Cassio. ওথেলো ডেসডেমোনাকে দিয়েছিল হ্যাঙ্কারচিপ। ডেসডেমোনার ওয়েটিং উমেন ছিল এমিলিয়া, এমিলিয়া ইয়াগোর ওয়াইফ। ইয়াগো এমিলিয়াকে দিয়ে ওটা চুরি করে আনা করালো, ইয়াগো সেটা রেখে দিল ক্যাসিওর কাছে। এবং সেটা যখন ওথেলো দেখতে পাচ্ছে, ওথেলো কি বুঝলো? যেমন মনে আছে তো, ট্রয়লাস ক্রিসিডির হ্যাঙ্কারচিপ দেখেছিল ডায়মন্ডের কাছে, ও কি বুঝেছিল? দে আর ইন আ রিলেশনশিপ। বিকামস দ্য অকুলার প্রুফ, এটা একদম চোখে দেখা, আমি নিজের চোখে দেখেছি, একদম চোখে দেখা প্রমাণ হিসেবে পেয়ে গেল ওথেলো যে ডেসডেমোনা তাকে চিট করছে। গ্রিন আইড মনস্টার, ইয়াগোজ লাইন, ও বিওয়্যার মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার হুইচ ডোথ মক দ্য মিট ইট ফিডস অন। বলে না যে থালাতে খায় সেই থালাতেই ছিদ্র করে, তো ও সেটাই করছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। ব্রাবান্তিও, যেটা বললাম আমি, ডেসডেমোনার বাবা, যে আগে ওথেলোকে ওয়ার্নিং দিয়েছিল, ওথেলোর মাথায় প্রথম থেকে সন্দেহটা ঢুকিয়ে রেখে দিয়েছিল। এই লাইনটা সে বলেছিল বলে হয়তো আরো ইয়াগোর পক্ষে সুবিধা হয়ে গেল ওথেলোর মাথায় সেই জেলাসি ঢুকিয়ে দেওয়া। Race and otherness. Othello is described as the Moor. Racial language pervades the play. Iago's vicious imagery. এই যত বড় হিরো হোক, আলটিমেটলি তো মুর, তার ওকে বারবার মুর বলা হচ্ছে। Othello is simultaneously Venice's valued defender and an outsider. Race, identity, belonging are central themes. খেয়াল রাখবে। এন্ডিং কি?
ওথেলো স্মুদার্স ডেসডেমোনা, এমিলিয়া রিভিলস ইয়াগো's deception, ওথেলো stabs himself, Iago is taken alive, notably Iago is never fully punished within the pledge action. আমরা এই গল্পের মাঝে আমরা দেখব যে ক্যাসিওর আদেশে ইয়াগোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। ইয়াগোকে গল্পের মাঝে পানিশ করা হচ্ছে না, নিশ্চয় পরে পানিশ হবে, কারণ আমাদের এটাও এভাবে ভাবারও কিছু নেই, আমাদের গল্পের নাম হচ্ছে ওথেলো। ম্যাকবেথের মৃত্যুর পরে ম্যালকম আদৌ নিজেকে সঠিক রাজা প্রমাণ করতে পেরেছিল কি না পেরেছিল, হু কেয়ার্স, বিকজ উই আর রিডিং দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, নট দ্যাট অফ ম্যালকম। একই রকম ভাবে আমরা এখানে ওথেলোর গল্প পড়ছি, পরে ইয়াগোর সাথে কি হয়েছিল না হয়েছিল, হু কেয়ার্স। কি থিমস? জেলাসি, রেস অ্যান্ড আদারনেস, ট্রাস্ট অ্যান্ড বিট্রেয়াল, পাবলিক রেপুটেশন ভার্সেস প্রাইভেট রিয়ালিটি, অনেস্ট ইয়াগো, দ্য প্রবলেম অফ জাজমেন্ট। একে সবাই ভালো ভেবে রাখছে। ডিসেপশন, ডিসেপশন। ওকে, তাহলে এই দুটো গ্রেট গ্রেট ট্র্যাজেডি আমরা পড়লাম। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, তারপর আজকে আমরা বাকি গ্রেট ট্র্যাজেডিগুলো পড়ব, আর তারপরের অংশটা আমরা পরের ক্লাসে পড়ব। আজ শুধু গ্রেট ট্র্যাজেডিগুলো। চলো আমরা আর দুটো গ্রেট ট্র্যাজেডি ডিসকাস করি। কিং লিয়ার, অ্যাপ্রক্সিমেটলি 605 or 6। কিং লিয়ারের ক্ষেত্রে যদি আমরা হ্যামাসিয়া বলি, ট্র্যাজিক ফ্ল বলি, তাহলে সেটা অবশ্যই লাভ ফর ফ্ল্যাটারি। এনসিয়েন্ট প্রি খ্রিস্টান ব্রিটেন, পেগান ব্রিটেন, সেই সময়টা হচ্ছে আমাদের সেটিং। সেইখানের একজন এজেড কিং লিয়ার। লিয়ারের 3টি মেয়ে আছে, গোনেরিল, রেগান আর কর্ডেলিয়া। এরপর রেগান, যা তার মৃত্যুর পর কোন রকম কমপ্লেক্সিটি না দেখা দেয় তার রাজ্যের ভাগাভাগি নিয়ে, এই জন্য তিনি তার জীবদ্দশাতে রাজ্যটাকে ভাগ করে দিতে চেয়েছিলেন 3 মেয়ের মধ্যে। ওকে, সেখানেও তিনি ইকুয়ালি ভাগ করতেই পারতেন না, তার ইচ্ছে হলেও একটা টেস্ট নেবে মেয়েদের। বুড়োর খুবই ভালোবাসা ছিল, লাভ ফর ফ্ল্যাটারি, বলো কি আমাকে কত বেশি ভালোবাসো। তো অবশ্যই যারা প্রকৃত অর্থে শয়তান হবে তারা বেশি ভালোবাসা দেখাবে। গোনেরিল এবং রেগান কম্পিটিশনে বলে গেল প্রচুর ভালোবাসি। কর্ডেলিয়া তার ছোট মেয়ে যাকে সে খুব ভালোবাসত, এবং সেই মুহূর্তে তাকে বিয়ে করার জন্য দুজন এসেছিল, তার মধ্যে একজন ছিল কিং অফ ফ্রান্স। কর্ডেলিয়া জানালো যে একজন একটা মেয়ের তার বাবাকে যতটা ভালোবাসা উচিত ততটাই, তার চেয়ে কম বেশি না। ব্যাস এইটুকু। ঠিক বুড়োর পছন্দ হলো না, তাকে সম্পত্তির কোনো ভাগ দিল না, 2 ভাগে ভাগ করে দিল গোনেরিল এবং রেগানের মধ্যে। কিন্তু ফ্রান্সের রাজা তাকে বিয়ে করলো, তাকে বিয়ে করে ফ্রান্সে নিয়ে গেল। লিয়ার বলে দিল আমি কিন্তু কোনো ভাগ দেবো না, আমার প্রয়োজন নেই, সে নিয়ে গেল। এই হচ্ছে গল্পের শুরু। তাহলে আমরা ক্যারেক্টার লিয়ারকে পাচ্ছি, এজেড কিং অফ ব্রিটেন হু ডিভাইডস হিজ কিংডম অ্যামং 3 ডটার্স বেসড অন আ লাভ টেস্ট। যার ইচ্ছে ছিল লাভ টেস্ট নিয়ে আমি ভাগ করবো। হিজ কোলোসাল প্রাইড অ্যান্ড জাজমেন্ট এরার সেট দ্য ট্র্যাজেডি ইন মোশন। বিরাট অহংকার ছিল, দেখি আমার 3 মেয়ে আমাকে কত ভালোবাসে, নিশ্চয়ই বিরাট বিরাট কথা বলবে। সে অহংকার আঘাত করে দিল কর্ডেলিয়া, কারণ তার বক্তব্য ছিল একজন মেয়ের তার বাবাকে যতটা ভালোবাসি আমি ততটাই ভালোবাসি, কারণ সেই প্রকৃত অর্থে সেই তার বাবাকে ভালোবাসত, এবং প্রকৃতি ভালোবাসত বলে তার মিথ্যে বলার প্রয়োজন হয়নি। জাজমেন্ট এরার, সে ভালো মেয়েটিকে সবচেয়ে খারাপ ধরে নিল। ওকে, সেট দ্য ট্র্যাজেডি ইন মোশন। হিজ জার্নি ফ্রম রয়্যাল অ্যারোগেন্স টু নেকেড হিউম্যানিটি ইজ শেক্সপিয়ার্স গ্রেটেস্ট ক্যারেক্টার আর্ক। তার ক্যারেক্টারের মধ্যে আমরা বিরাট ডেভেলপমেন্ট দেখতে পাবো। প্রথম দিকে যে অ্যারোগেন্স এবং শেষমেশ যখন সে সত্যের সামনে গিয়ে দাঁড়াবে, তার মধ্যে আমরা বিরাট ট্রান্সফরমেশন দেখতে পাবো। গোনেরিল, লিয়ার্স এল্ডেস্ট ডটার, ম্যারিড টু ডিউক অফ অ্যালবানি, প্রত্যেকটা ভিলেনাস ক্যারেক্টার। ফ্ল্যাটার্স লিয়ার ইন দ্য লাভ টেস্ট, অনেক বড় বড় কথা বলছে বাবাকে। সিস্টেমেটিক্যালি স্ট্রিপস অ্যাওয়ে হিজ রেটিনিউ, কিন্তু যেই না দুজনের মধ্যে রাজ্যটাকে ভাগ করে দিয়েছে, ধীরে ধীরে
রাজার সৈন্যদলকে তারা শেষ করে দিল, রাজার সৈন্যদলকে সরিয়ে দিল। বিকামস রোমান্টিক্যালি এন্টেঙ্গলড উইথ এডমান্ড। এডমান্ডকে পরে আমরা জানবো এই যে আরেকজন ক্যারেক্টার আছে গ্লস্টার, এই গ্লস্টারের ইলিজিটিমেট সান, তার সাথে ওর একটা প্রেমের সম্পর্ক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। রেগান, লিয়ার সেকেন্ড ডটার, ম্যারিড টু ডিউক অফ কর্নওয়াল, ইকুয়ালি ভিলেনাস, ইকুয়ালি ক্রুয়েল। কর্নওয়াল পুটস আউট গ্লস্টার্স আইজ অ্যাট হার আর্জিং। তার কথায় কর্নওয়াল গ্লস্টারের চোখগুলো উপড়ে নেয়। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য, এবং চোখ উপড়ে নেওয়াটা খুব রূপক। যতদিন চোখ ছিল ততদিন গ্লস্টার সত্যটা দেখতে পাননি। গ্লস্টারের লেজিটিমেট সান ছিল এডগার, আর ওর ইলিজিটিমেট সান ছিল এডমান্ড। এডমান্ড এমন কিছু পরিস্থিতি তৈরি করে ওই ইয়াগোর মতোই, যে গ্লস্টার মনে হয় এডগার খারাপ, এডমান্ড ভালো। যখন তার চোখ ছিল, চোখ হারানোর পরে সে সত্যটা বুঝতে পারে। চোখের আলো দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। ওকে, কর্ডেলিয়া, লিয়ার্স ইয়াংগেস্ট অ্যান্ড মোস্ট লাভেড ডটার, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আর সেই সব থেকে কম বললে বাবাকে ভালোবাসে, বাবার খারাপ লাগবে না? রিফিউজেস টু ফ্ল্যাটার, নাথিং মাই লর্ড, এর থেকে বেশি নয়। ব্যানিস্ট, ওকে, কিন্তু ওই যে ফ্রান্স রাজা তাকে বিয়ে করে নিয়ে চলে গেল। রিটার্নস উইথ ফ্রেঞ্চ ফোর্সেস টু রেস্টোর লিয়ার। যখন সে জানলো যে আমার বাবার সাথে কি আচরণ চলছে, গনেল এবং রেগান আমার বাবার সাথে কি আচরণ করছে, আমার বাবা ঝড় জলে রাত্রে সমস্ত ছেড়ে বাড়ির বাইরে চলে এসছে, সে এখন ডিজার্টেড বাই এভরিওয়ান, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। সে ফ্রেঞ্চ আর্মি নিয়ে আসছিল, সাথে কিং অফ ফ্রান্সও আসছিল, কিন্তু অন্য কিছু সমস্যা তৈরি হয়ে যাওয়ার জন্য কিং অফ ফ্রান্স তার রাজ্যে ফিরে যায়। কোর্ডেলিয়ার নেতৃত্বে ফ্রেঞ্চ আর্মি আসে লড়াই করে আবার লিয়ারকে রাজা বানাতে, বাট সি ওয়াজ ক্যাপচার্ড। গনেল এবং রেগান, এডমান্ড ওদের ফোর্সের হাতে ধরা পড়ল, হ্যাংড বাই এডমান্ডস অর্ডার্স। দ্য ফুল, আমরা জানি শেক্সপিয়ারের নাটকের অনেক নাটকেই একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে, যে হচ্ছে দ্য ফুল, বাংলায় হচ্ছে বিদূষক, বা আরো কলিকুয়াল বাংলায় হচ্ছে ভাঁড়। এই যে ফুল, জেস্টার, is the most intelligent character, wisest character. The wisest character in the play speaks truth to Lear through jokes. ঠাট্টার মাধ্যমে লিয়ারকে সত্য কথাগুলো সে বলতো। এই বিদূষক বলো বা ফুল বলো, তাদের এই লাইসেন্সটা থাকতো যে তারা রাজারও মুখের উপর সত্যি কথা বলতে পারে। ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য প্লে আফটার অ্যাক্ট 3। অ্যাক্ট 3 পর সে হঠাৎ করে হারিয়ে গেল। কেন? কারণ লিয়ারের একদিনের যে অ্যারোগেন্স ছিল, রয়্যাল অ্যারোগেন্স, তখন লিয়ারকে বারবার ধাক্কা দেওয়ার জন্য প্রয়োজন ছিল ফুল। যখন লিয়ার বাস্তবের সামনে এসে দাঁড়িয়ে গেছে, আর ফুলের কোনো প্রয়োজন নেই। এডগার, গ্লস্টার্স লেজিটিমেট সান, এটা সাবপ্লট। মেন প্লটে আমরা দেখতে পাচ্ছি রাজা লিয়ার এবং তার মেয়েদের রিলেশন, আর সাবপ্লটে দেখতে পাচ্ছি আমরা গ্লস্টার এবং তার ছেলেদের রিলেশন। মেন প্লট এবং সাবপ্লট কি এক জায়গাতে জুড়ে যাবে, কারণ যে এডমান্ডকে গনেল এবং রেগান দুজনেই চায়। ওকে, এবং এডগার শেষে লিয়ারের সাথে যোগ দেবে, অবশ্যই ডিসগাইজে। গ্লস্টার্স লেজিটিমেট সান, ফ্রেমড বাই এডমান্ড। এডমান্ড বাবার কাছে ওকে খারাপ হিসেবে প্রমাণ করে দেয়। ডিসগাইজেস হিমসেলফ অ্যাজ পুয়ার টম, আ বেডলাম বেগার। সে বেগার সেজে ঘুরে বেড়ায়, ডিসগাইজে আছে। অ্যাকম্প্যানিজ লিয়ার থ্রু দ্য স্টোর্ম। যখন লিয়ার বিরক্ত হয়ে ঝড় জলের মাঝে বাইরে বেরিয়ে পড়ছে, যখন তার সমস্ত অ্যারোগেন্স দূর হয়ে যাচ্ছে, যখন সে সত্যের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তখন ওর সাথে যোগ দিচ্ছে এডগার। আলটিমেটলি রিভিলস হিমসেলফ অ্যান্ড ডিফিটস এডমান্ড। সে গিয়ে সে নিজের পরিচয় দিচ্ছে এবং এডমান্ডকে সে হারাচ্ছে। গ্লস্টার্স ইলিজিটিমেট সান, দ্য প্লেজ সেকেন্ডারি ভিলেন, ম্যানিপুলেটস বোথ গনেরিল এবং রেগান। ও দুজনকে নিয়ে খেলে চলেছে। অর্ডার্স দি এক্সিকিউশন অফ কর্ডেলিয়া অ্যান্ড লিয়ার, হিজ লেট পেনিটেন্স কামস টু লেট। পরবর্তীকালে সে বুঝতে পারছে নিজের অপরাধ, কিন্তু ততদিন অনেকটা দেরি হয়ে গেছে। কর্ডেলিয়াকে হত্যা করা হচ্ছে এবং লিয়ার শোকে মারা যাচ্ছে। গ্লস্টার, লিয়ার্স লয়াল আর্ল অফ গ্লস্টার। হিজ সাবপ্লট মিরার্স লিয়ার্স মেন প্লট, প্যারেন্ট চাইল্ড মিসজাজমেন্ট। ওখানে লিয়ার
তার মেয়েদের চিনতে ভুল করছে, এখানে গ্লস্টার তার ছেলেদের চিনতে ভুল করছে। ওকে, ওই সাবপ্লটটা মেন প্লটকে মিরর করছে। হিজ আইজ আর পুট আউট বাই কর্নওয়াল, আউট ভাইজলি, তার চোখ উপড়ে ফেলছে। ব্লাইন্ডেড ফিজিক্যালি অ্যাজ লিয়ার ইজ স্পিরিচুয়ালি। পুরোটা জুড়ে একটা অন্ধত্বের বিষয় দেখানো হয়েছে। লিয়ারও অন্ধ, গ্লস্টারও অন্ধ, এতদিন ছিল স্পিরিচুয়ালি বা মেটাফরিক্যালি। শেষমেশ গ্লস্টার ফিজিক্যালিও ব্লাইন্ড হচ্ছে। স্টোর্ম অ্যাক্ট 3 খুব ইম্পর্টেন্ট সিন। লিয়ার অন দ্য হিথ ইন আ ভায়োলেন্ট স্টোর্ম, হিজ এক্সটার্নাল টার্মোয়েল মিরার্স হিজ ইন্টারনাল ব্রেকডাউন। এই যে বাইরের যে ঝড় ঝঞ্ঝা, সেটা লিয়ারের ভেতরের যে ঝড়, তারই তোমার রিফ্লেকশন। হি বিগিনস টু আন্ডারস্ট্যান্ড সাফারিং ফ্রম দি ইনসাইড ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, সে আলটিমেটলি বুঝতে পারছে মানুষের দুঃখ কষ্ট রিয়েলাইজেশন তার মধ্যে আসছে। একটা ট্র্যাজিক হিরোর ক্ষেত্রে একটা জার্নি হয়, জার্নি ফ্রম ইগনোরেন্স টু নলেজ, যে জার্নি আমরা লিয়ারের মধ্যেও খুঁজে পাবো। নাথিং উইল কাম অফ নাথিং, লিয়ার টু কর্ডেলিয়া। দ্য ওয়ার্ড নাথিং ইকোয়ালস থ্রু দ্য প্লে। ওই যে কর্ডেলিয়া যখন বলছে না যে কতটা ভালোবাসা, কর্ডেলিয়া বলছে নাথিং মাই লর্ড, মানে এর থেকে বেশি নয়। তাহলে নাথিং উইল কাম অফ নাথিং, নয়তো তুমিও কিছু পাবে না। দ্য প্লেস ফিলোসফিক্যাল কোর, দ্য ভয়েড অ্যাট দ্য হার্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স। আসলে দিস নাথিংনেস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি অফ হিউম্যান লাইফ। এবং লক্ষ্য করে দেখবে এই নাথিংনেস, আলটিমেট রিয়েলিটি অফ লাইফ, এর পরের যে নাটকটা যাব আমরা, ম্যাকবেথ, সেখানেও শেক্সপিয়ার ওই শব্দটার উপরে খুবই জোর দিয়েছেন। তখন আবার আমি এই ওয়ার্ডটাতে ফিরে আসবো, নাথিং। এন্ডিং, দ্য মোস্ট ডিভাস্টেটিং এন্ডিং ইন শেক্সপিয়ার। কর্ডেলিয়া ইজ হ্যাংড, লিয়ার ডাইজ ওভার হার বডি, নেভার 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 বলতে বলতে লিয়ার মারা যাচ্ছে। গনেরিল পয়জনস রেগান, কেন? এডমান্ডকে পাওয়ার জন্য। অ্যান্ড কিলস হারসেলফ, দুই শয়তানি মরে গেল, একে অপরকে শেষ করে দিল। এডমান্ড ডাইজ, অ্যালবানিয়ান এডগার আর লেফট টু রুল, কারণ অ্যালবানি ওদের মতো ছিল না। এজ অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, বুড়ো হচ্ছে লিয়ার, আর তার মেয়েরা অকৃতজ্ঞ হচ্ছে। দ্য নেচার অফ অথরিটি, ম্যাডনেস, দ্য গডস ইনডিফারেন্স টু হিউম্যান সাফারিং। ওই যে গ্লস্টারের বিখ্যাত লাইন, আমি একেবারে হুবহু বলতে পারছি কিনা জানি না, মোটামুটি এরকম লাইনগুলো ছিল। অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্টন বয়েজ আর ইউ টু গডস, দ্য কিল আস ফর দেয়ার স্পোর্টস। অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্টন বয়েজ আর ইউ টু গডস, দ্য কিল আস ফর দেয়ার স্পোর্টস। ছোটবেলায় দেখবে অনেকেরই স্বভাব থাকে, তোমাদেরও কারো করে ছিল কিনা আমি জানি না, ফড়িং ধরে এনে বলি দিয়ে দেওয়া। কেন? ফড়িংটা তোমার কি ক্ষতি করেছিল? মশা যখন মারছো, মশা তোমার কামড়াচ্ছে, তোমার ওটা সহজাত একটা প্রতিক্রিয়া, তুমি দাম করে হাতটা মারছো, মশাটা মরে যাচ্ছে। ফড়িং কেন বলে দিতে ভাই? বা কেন আমরা সবাই ওটা করতাম? খেলার ছলে। ঈশ্বর একই রকম খেলার ছলে আমাদের শেষ করে দিতে পারে। এবং কি বললাম, প্রি খ্রিস্টান ইংল্যান্ড, মানে ব্রিটেন, প্রি খ্রিস্টান পেগান, ওই জন্য গডস, মনোথেইস্টিক রিলিজিয়ন তখনও আসেনি। As flies to wanton boys are into gods, they kill us for their sport. Okay. The parallel of sight and insight. Sight and insight. ওই যে খালি চোখে যেটা বুঝতে পারছে না, যতদিন চোখ ছিল গ্লস্টারের, গ্লস্টার এডগারকে খারাপ ভেবেছিল, এডমান্ডকে ভালো ভেবেছিল। আজকে যখন চোখের আলো নেই, তখন সে আসলে তার মধ্যে কি আসছে? অন্তর্দৃষ্টি। ওকে, একই রকম লিয়ার এক সময় অন্ধ ছিল মেটাফরিক্যালি, পরে মেটাফরিক্যালি তার চোখ খুলছে, সে বুঝতে পারছে আসলে ভালোকে আসলে খারাপকে। নাথিংনেস। আলটিমেটলি এই যে হিউম্যান প্রাইড, অহংকার, সব কিছুর পর এন্ড রেজাল্টটা কি? নাথিং। এবং সেই প্যাসেজটা দিয়ে আমি শুরু করছি ম্যাকবেথের ডিসকাশন। লেডি ম্যাকবেথ মারা গেছেন, নিজে নিজেকে শেষ করে দিয়েছেন। সিটন, ম্যাকবেথ যে অ্যাটেন্ডেন্ট, সে এসে ম্যাকবেথকে খবর দিচ্ছে, মাই কুইন, মাই লর্ড, দ্য কুইন, মাই লর্ড ইজ ডেড। তারপরে ম্যাকবেথ দ্য পোয়েট বিকামস ম্যাকবেথ দ্য ফিলোজফার। সে একটা মৃত্যুর কথা সে আর ভাবছে না, সে বিষয়টাকে ইউনিভার্সালাইজ করছে। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো,
creeps this petty pace from day to the last syllable of recorded time, and all our star days of lighted fools the way to dusty death. Out, brief candle. মনে পড়ছে প্যাসেজটা? আউট ব্রিফ ক্যান্ডেল। জীবনটা হচ্ছে একটা ছোট্ট মোমবাতির মতো, যতক্ষণ জ্বলে ততক্ষণ আলো দেয়, কিন্তু নিজেই নিজেকে শেষ করে দেয়। আলটিমেট রিয়েলাইজেশনটা কি ছিল ম্যাকবেথের? লাইফ ইজ ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং। ম্যাকবেথ দ্য ইউজারপার, Macbeth the host who killed the guest, Macbeth the subject who killed the king, Macbeth killed his kinsman. সেই ম্যাকবেথ সিংহাসনের জন্য যে এত কিছু করলো, his ultimate realization was nothing. কিচ্ছু পেল না সে। কারণ লেডি ম্যাকবেথ যেভাবে দেখেছিল সব পুরো বিষয়টাকে, যে একবার হত্যা করবো, আমরা ক্ষমতা পেয়ে যাবো, ঝামেলা শেষ, সেটা হলো না। তারপর আসল সমস্যা দেখা দিল, ক্রাইম বিগেটস ক্রাইম। যে ডানকানকে হত্যা করলো, নজর পড়লো ব্যাংকোর দিকে। ব্যাংকোর জানো উইচগুলো কি বলেছিল? ব্যাংকোকে যে হত্যা করলো, নজর পড়লো ম্যালকমের দিকে, কারণ ম্যালকম কেন ফিস্টে আসেনি? তাহলে চলো ম্যালকমকে মার্ডার করি। একটা মার্ডার থেকে আরেকটা মার্ডারে নিয়ে গেল। ক্রাইম বিগেটস ক্রাইম, এবং পার্টনার্স ইন ক্রাইম মাস্ট বি সেপারেটেড ফ্রম ইচ আদার। যে লেডি ম্যাকবেথকে ইনস্টিগেট করে গেল, ম্যাকবেথ আলটিমেটলি রাজি হয়ে গেল মার্ডার করতে, সেই লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু হলো। ফার্স্ট মার্ডারের পর থেকে ম্যাকবেথ বিকেম আ সিজন ক্রিমিনাল। লেডি ম্যাকবেথের সাথে আর কোনো কিছু আলোচনা করার প্রয়োজন হলো না। লেডি ম্যাকবেথ ওয়াজ টর্চার্ড বাই ম্যাকবেথ অ্যান্ড মেমোরি। সেই স্মৃতি ওকে হন্ট করে চলেছে। কে জানতো বুড়োর শরীরে এত রক্ত আছে? স্লিপ ওয়াকিং সিন। আর ও কেন কষ্ট পাচ্ছে? যে ম্যাকবেথের জন্য আমি সব করলাম, সেই ম্যাকবেথ আমাকে আর সামান্য গুরুত্ব দেয় না। ম্যাকবেথ নিজে সমস্ত ডিসিশন নিতে পারে। তাহলে সোর্স কি? হলিনশেডস ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। কারণ ম্যাকবেথ ওয়াজ এ কিং অফ স্কটল্যান্ড। শেক্সপিয়ার কম্প্রেস ডিকেডস অফ হিস্ট্রি ইনটু আ র্যাপিড ফোকাস ট্র্যাজেডি। আসলে ঘটনাগুলো ঘটেছিল 17 বছর ধরে, কিন্তু নাটকের ঘটনাগুলো দেখানো হচ্ছে 9 ডেজ, 9 দিন ধরে। ম্যাকবেথ যখন স্কটল্যান্ড রাজত্ব করছে, তখন ইংল্যান্ড রাজত্ব করছে এডওয়ার্ড দ্য কনফেসার। হ্যারোল্ডকে বলা হয় লাস্ট স্যাক্সন কিং। হ্যারোল্ডের জাস্ট আগেই যিনি ছিলেন এডওয়ার্ড দ্য কনফেসার। মাঝে এক জায়গায় ইংল্যান্ডের রাজার বেশ কিছু হেভেনলি পাওয়ারের কথা বলা হচ্ছে। সেই রাজারা ছিলেন এডওয়ার্ড দ্য কনফেসার, খুব ধার্মিক একজন রাজা। ডেট অ্যান্ড ওকেশন প্রবাবলি 1605 লেখা। 1603 পর তো অবশ্যই লেখা, কারণ এখানে জেমস দ্য ফার্স্ট, যিনি স্কটল্যান্ডে জেমস দ্য সিক্স ছিলেন, ইংল্যান্ডে জেমস দ্য ফার্স্ট, 1603 যিনি রাজা হলেন, ওকে, তাকে খুশি করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি টেক্সটে। কারণ তিনি দাবি করতেন আমি ব্যাংকোর বংশধর। এই জন্য দেখবে এই টেক্সটে ব্যাংকো, হিস্টোরিক্যাল ব্যাংকো ওয়াজ ম্যাকবেথস অ্যাকমপ্লাইস। ম্যাকবেথকে নিয়ে হেল্প করেছিলেন ডানকানের মার্ডারে, তিনি ম্যাকবেথের সহযোগী ছিলেন। কিন্তু এই টেক্সটে ব্যাংকো ইজ আ নোবেল ম্যান, আনমুভড বাই দ্য প্রফেসি অফ দ্য উইচেস। কেন? কারণ তিনি রাজা জেমসের দাবি করতেন যে উনি আমার পূর্বপুরুষ। তাহলে শেক্সপিয়ার এখানে কোথাও না কোথাও তাকে ফ্ল্যাটার করেছেন। রাজাকে রাগানো চারটেখানে বিষয় নয়। ওকে, রিটার্ন ফর অ্যান্ড পসিবলি ফার্স্ট পারফর্মড অ্যাট দ্য কোর্ট অফ জেমস দ্য ফার্স্ট, জেমস দ্য সিক্সথ অফ স্কটল্যান্ড। তার জন্য লেখা, তার কোর্টেই ফার্স্ট পসিবলি সেখানে প্রথম পারফর্ম হয়েছিল। দ্য উইচেস, দ্য লাইন অফ ব্যাংকোস ডিসেন্ডেন্টস অ্যান্ড দ্য থিম অফ লেজিটিমেট কিংশিপ অল আপিল টু জেমসেস ইন্টারেস্টস। এগুলো জেমসের ভালো লেগেছে, কারণ সে দাবি করতো আমি ব্যাংকোর বংশধর। তাহলে উইচদের প্রফেসর পরেও ব্যাংকো আনমুভ থেকেছে। হিস্ট্রিকে ডিস্টোর্ট করা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমরা টেক্সট দেখব। আমরা হিস্ট্রি স্টুডেন্ট নই, আমরা দেখব কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল। সেটিং স্কটল্যান্ড, ইনভারনেস কার কাসেল? ম্যাকবেথের কাসেল। ফোরেশ ম্যাকডাফের কাসেল, আবার যেটা হচ্ছে ওয়ার সিন, শুরুতে যে যুদ্ধ হচ্ছে। আর ডানসিনান লাস্ট লড়াই যেখানে হচ্ছে পাহাড়ের উপরে। কারণ ম্যাকবেথের মাথায় একটা সেন্স অফ সিকিউরিটি ঢুকিয়ে দিয়েছিল অ্যাপারেশনগুলো,
যে যতদিন না বার্নামের বন ডানসেনান পাহাড়ের উপরে উঠে আসে ততদিন ম্যাকবেথের ক্ষতি কেউ করতে পারবে না। ম্যাকবেথ এই জন্য ডানসেনান পাহাড়ের উপরে যে কাসল সেখানে উঠে বসে আছে, আয় দেখি কি করে বনটা এখানে আসে, এবং বনটা ওখানে গিয়েছিল। ম্যাকবেথ অনেক পরে বুঝতে পারবে, ম্যাকবেথের অ্যানাগনোরিসিস অর ডিসকভারি, জার্নি ফ্রম ইগনোরেন্স টু নলেজ অনেক পরে হবে। সে বুঝতে পারবে কিভাবে উইচগুলো এবং অ্যাপারেশনগুলো তাকে বোকা বানিয়েছে। মাঝে অ্যাক্ট 4 এর কিছুটা অংশ ওটা ইংল্যান্ডে ঘটছে, কারণ ডানকানের মৃত্যুর পর তার ছেলে ম্যালকম ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে। ম্যাকডাফ তার সাথে যোগ দেওয়ার জন্য ইংল্যান্ডে যাচ্ছে, ফলে কিছুটা দৃশ্য ইংল্যান্ডে আছে। ওকে, প্রোটাগনিস্টকে ম্যাকবেথ, আ গ্রেট স্কটিশ জেনারেল অ্যান্ড দেন। যখন নাটক শুরু হচ্ছে উই ফাইন্ড টু কনজিকিউটিভ ভেরি টাফ ব্যাটলস, এবং সে দুটো যুদ্ধেই স্কটল্যান্ড জিতছে মূলত ডিউ টু দ্য ভেলার, কারেজ, ফর্টিটিউড অফ ম্যাকবেথ, ডিউ টু হিজ গ্রেট জেনারেলশিপ। অবশ্যই ব্যাংকো ওয়াজ অলসো হিরো, বাট ম্যাকবেথ ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ান। প্রথমত এই এর রাজ্যেরই, ডানকানের রাজ্যেরই অন্য একজন নোবেল ম্যান ম্যাকডোনাল্ড রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছে, সেই সিভিল ওয়ারকে শেষ করে দিচ্ছে ম্যাকবেথ। আর সেই ডিস্টারবেন্স সুযোগ নিয়ে কিং অফ নরওয়ে সোয়েনো অ্যাটাক করছে স্কটল্যান্ড। ম্যাকবেথ আবার যুদ্ধ করছে এবং তাদেরকেও পরাস্ত করছে। তাহলে হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ দ্য কান্ট্রি, দ্য গ্রেটেস্ট স্কটিশ জেনারেল। এবং প্রথম দিকে সে ছিল থেন অফ গ্ল্যামস। পরবর্তীকাল রাজা খুশি হয়ে যাচ্ছেন, থেন অফ কডোর রাজার বিরুদ্ধে, মানে হি ওয়াজ আ ট্রিচারাস ম্যান, রাজার বিরুদ্ধে কিং অফ নরওয়েকে হেল্প করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর ম্যাকবেথকে উপহার হিসেবে থেন অফ গ্ল্যামসের পাশাপাশি থেন অফ কডোর বানিয়ে দেওয়া হচ্ছে। ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা আরো বেড়ে যাচ্ছে। ইনিশিয়ালি হিরোইক ফিগার, লাভড বাই অল দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি ইনক্লুডিং দ্য কিং। রাজা ওকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে, ও মাই ওয়ার্থিয়েস্ট কাজিন। ওকে, আমি যতই গুণগান করি তোমার, আমি তোমাকে যতই উপহার দিই, তারপরে তুমি যা করলে আমাদের দেশের জন্য, তার উপযুক্ত সম্মান কি আমি তোমাকে আদৌ দিতে পারবো? এইভাবে তার গুণগান করছে আর কেউ নয়, দেশের রাজা। দ্য উইচেস প্রফেসি, উইচগুলো ম্যাকবেথকে গ্রিট করছে, অল হেল ম্যাকবেথ, হেল টু দ্য থেন অফ গ্ল্যামস, অল হেল ম্যাকবেথ, হেল টু দ্য থেন অফ কডোর, অল হেল ম্যাকবেথ হু শ্যাল বি কিং হিয়ার আফটার। তাহলে উইচরা তাকে বলছে ইউ আর থেন অফ গ্ল্যামস। ম্যাকবেথ জানে সে থেন অফ গ্ল্যামস, কিন্তু ম্যাকবেথ জানে না যে তাকে ইতিমধ্যে থেন অফ কডোর বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু লাস্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিয়াল প্রফেসি, যে ওয়ান ডে ইউ উইল বিকাম দ্য কিং অফ দ্য কান্ট্রি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ম্যাকবেথ পরে বলবে যে উইচরা আমাকে অ্যালিউর করেছে ডানকানকে মার্ডার করতে, না উইচরা কখনো করেনি। উইচরা শুধু ম্যাকবেথের ভেতরে যে হিডেন অ্যাম্বিশন সেটাতে একটু জ্বালানি, একটা ইন্ধন দিয়ে দিয়েছে। কারণ উইচরা বলেছিল ওয়ান ডে উইল বিকাম দ্য কিং অফ দ্য কান্ট্রি, ওকে কখনোই বলেনি টু বি দ্য কিং অফ দ্য কান্ট্রি ইউ শুড মার্ডার দ্য প্রেজেন্ট কিং। মার্ডারাস ইন্টেনশন ওয়াজ দেয়ার ইন ম্যাকবেথ অলরেডি, এবং খেয়াল রাখবে সেটা লেডি ম্যাকবেথ সাথে দেখা হওয়ার অনেক আগেই। যখন এই প্রফেসিগুলো শুনছে তখনই, যখন এই রাজা হওয়ার সম্ভাবনার কথা শুনছে তখনই ম্যাকবেথ সাথে সাথে রাজাকে হত্যা করার কথা ভাবছে। তার রেফারেন্স টেক্সটে আছে। তার অনেক পরে তার লেডি ম্যাকবেথ সাথে দেখা হচ্ছে, তার অনেক আগে সে মার্ডার করার কথা ভেবেছে, অন্তত দুবার ভেবেছে। ওখানে ভেবেছে, পরে যখন ডানকানের সাথে আলাপ হচ্ছে, ডানকান বলছে আমার ছেলে পরবর্তীকাল রাজা হবে, তখন আরো একবার ভাবছে আমার এবং সিংহাসনের মাঝে এরপর ম্যালকম এসে দাঁড়ালো, তাহলে আমার ম্যালকমকে টপকে গিয়ে সিংহাসনে বসতে হবে। লেডি ম্যাকবেথ টেম্পটেশন, হ্যাঁ লেডি ম্যাকবেথ তাকে টেম্পট করেছে, সবই করেছে, কিন্তু আবারও বলছি মার্ডার করার আগ্রহ বা অ্যাম্বিশন টু বিকাম দ্য কিং ওটা কিন্তু আগের থেকে ম্যাকবেথের মধ্যে ছিল। হিজ রেইন ডিজেনারেটস ইনটু টিরানি, হতে বাধ্য। কারণ কি বললাম, ক্রাইম বিগেটস ক্রাইম। একটা হত্যা করে তুমি সিংহাসনে এলে, এরপর টু বি দাস ইজ নাথিং বাট টু বি সেফলি দাস আওয়ার ফিয়ার ইন ব্যাংকক। রাজা হওয়াটা বড় কথা নয়, সিংহাসনকে নিরাপদ রাখাটা তার চেয়ে অনেক বড় বিষয়। এরপর আমার ব্যাংককে ভয় হচ্ছে। তাহলে ক্রাইম বিগেটস ক্রাইম, যে ব্যাংককে মার্ডার করলো, ক্লিয়ারেন্স পালিয়ে গেল, ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। সাথে সাথে নজর পড়লো ম্যালকমের উপর, ম্যালকম কেন ফিস্টে আসেন। যখন ম্যালকম পালিয়ে গেল, যদি আমরা ম্যাকবেথের ন্যারো পয়েন্ট অফ ভিউ থেকে দেখি,
ম্যাকবেথ হ্যাড টু মার্ডার ডানকান টু বিকাম দ্য কিং। ম্যাকবেথ হ্যাড টু মার্ডার ব্যাঙ্কো ফর দ্য সেফটি অফ দ্য থ্রোন। এবং ম্যাকবেথ ডিসিশন নিচ্ছে ম্যালকমকে হত্যা করার, ম্যাকডাফকে হত্যা করার, আমরা সেটা মেনে নিলাম। লেডি ম্যাকডাফ এবং তার বাচ্চাদের হত্যা করার পিছনে এনি লজিক? ফ্লিয়ান্সকে হত্যা করার চেষ্টা করছিলাম, আমরা সেটাও মেনে নিলাম, কারণ ব্যাঙ্কর বংশধর রাজা হবে। আমরা যদি একদম মরালিটি টরালিটি সব ভুলে যাই, আমরা ম্যাকবেথের ন্যারো পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, প্রফিট অ্যান্ড লসের জায়গা থেকে, হাউ ক্যান ইউ ডিফেন্ড দ্য মার্ডার অফ Lady Macduff and her little innocent children? Its sheer interpretation is that in the meantime, Macbeth becomes a thorough, seasoned criminal. There is no other interpretation. Okay, Lady Macbeth, Macbeth's wife, আর কোনো নাম নেই। কেন নেই? Because her role was merely to instigate Macbeth to commit the first murder. Thereafter, Macbeth becomes a criminal. আর লেডি ম্যাকবেথকে প্রয়োজন নেই। লেডি ম্যাকবেথকে অনেক জায়গাতে বলা হয় ফোর্থ উইচ অর সুপার উইচ। কেন? লেডি ম্যাকবেথ বলেছিলেন, ইভিল স্পিরিটের কাছে প্রার্থনা করছেন, চারদিকে অন্ধকার নেমে আসুক, আনসেক্স মি, ফিল মি ফ্রম দ্য টপ টু টো ইন ডারেস্ট ক্রুয়েলটি। এবং ম্যাকবেথকে রাজি করানোর জন্য তিনি বলছেন যে যদি প্রয়োজন হতো, আমার ব্যাপারে যদি কেউ প্রফেসি করতো এবং যদি প্রয়োজন হতো, আমি নিজের সন্তানকে, দুগ্ধ পানরত সন্তানকে আমি তুলে আছড়ে তার মাথার ঘিল বার করে দিতে পারতাম। কিন্তু আমরা খানিকক্ষণ পরে বুঝতে পারবো যে লেডি ম্যাকবেথ নিজে আগে একটা কথা বলেছিলেন না, আই হ্যাভ ভ্যালার ইন মাই টাং। তার সমস্ত বীরত্ব তার মুখে। কারণ সে ডানকানকে নিজে হত্যা করতে পারছে না, কারণ সে নিজে বলছে ডানকানকে দেখতে আমার বাবার মতো, নইলে আমি নিজে হত্যা করতাম। তাহলে কোনো উইচের মধ্যে এই ফিলিংসটা থাকতে পারে না যে কোনো একজন ভদ্রলোককে তার বাবার মতো দেখতে বলে মনে হবে, বলেছে তাকে হত্যা করবে না। এবং আসলে হি ট্রাইড টু অ্যাক্ট এগেইনস্ট নেচার। হি ইজ আ উম্যান অফ ফ্লেশ এন্ড ব্লাড হু ট্রাইড টু প্রুভ হারসেলফ as evil spirit itself. Nature pays her back. Nemesis falls on her. তার জন্য লক্ষ্য করো, জাস্ট আফটার দ্য মার্ডার অফ ডানকান, ম্যাকবেথকে বলছে, ম্যাকবেথ তুমি এত ভাববে না, তুমি পাগল হয়ে যাবে। শেষমেশ পাগলটা কে হয়েছিল? ও নিজে হয়েছিল। কারণ ম্যাকবেথ প্রকাশ করছে, ও সাপ্রেস করে রাখছে। ওকে, প্রোভাইডস দ্য উইল, ম্যাকবেথ ল্যাক্স টু কমিট দ্য মার্ডার। সে ওকে রাজি করাচ্ছে। ম্যাকবেথের ইচ্ছে ছিল, কিন্তু ম্যাকবেথের ইচ্ছে ছিল। তার আরো প্রমাণ, ম্যাকবেথ এক জায়গায় বলছে, যদি হত্যা করতাম এবং ঝামেলা মিটে যেত, তাহলে আমি এখনই হত্যা করতাম। বাট আই এম থিঙ্কিং অনলি অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। আই ডু নট হ্যাভ কনসার্নস। আই এম থিঙ্কিং অফ দ্য কনসিকুয়েন্সেস। কাম থিক নাইট, তার বিখ্যাত লাইনগুলো। ওকে, এটা কোন জায়গায়? আউট ড্যাম্প স্পট, সেই স্লিপ ওয়াকিং সিন, 15 মিনিট ধরে হাত ঘষছে। ওই দাগটাকে, কিসের দাগ? রক্তের দাগ। এই লেডি ম্যাকবেথ মার্ডার পরে ম্যাকবেথকে বলেছিল না, যাও না একটু হাতে জল ঢেলে নাও, দাগ মুছে যাবে। সেই লেডি ম্যাকবেথ এখন 15 মিনিট ধরে হাত ঘষছে এবং দাগটা উঠছে না, কারণ সে বুঝে গেছে এই চামড়ার উপরে যে দাগ লেগে থাকে সেটা তুলে দেওয়া খুব সহজ, কিন্তু যেটা মনের ভেতরে লেগে থাকে সেটা কোনোদিন উঠবে না। ওকে, দ্য থ্রি উইচেস, উইয়ার্ড সিস্টার্স, প্রফেসি দ্যাট ম্যাকবেথ উইল বি থেন অফ কডোর, যেটা খানিকক্ষণ পরে ম্যাকবেথ জানলে হ্যাঁ হয়ে গেছে। অ্যান্ড দেন দ্য কিং। যখনই ম্যাকবেথ দেখলো থেন অফ কডোরটা মিলে গেছে, তাহলে ওরা বুঝতে পারলো যে উইচরা জানে মোর দেন নর্মাল হিউম্যান বিং। ওকে, তারা তার পাশাপাশি এটাও বলেছিল যে ব্যাঙ্কো উইল নেভার বি দ্য কিং। কিন্তু ওর ডিসেন্ডেন্টসরা পরবর্তীকালে রাজা হবে, যে কারণে ফ্লিয়ান্সকে হত্যা করতে চেয়েছিল ম্যাকবেথ। ওকে, পরবর্তীকালে অ্যাপারিশনসরা জানিয়েছিল যে ম্যাকবেথ কুমেন বন্ডকে হত্যা করতে পারবে না, বার্নামের উড যতক্ষণ ডানসেনানে আসে ম্যাকবেথকে কেউ হত্যা করতে পারবে না। ডানকান সেন্টলি কিং, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো রাজা, কিন্তু বড় উইক রাজা। খুব ভালো কিন্তু খুবই উইক এবং ওভার ক্রেডুলাস, একটুতে বড় বেশি বিশ্বাস করে ফেলে। এই সবে সবে থেন অফ কডোর, তার আগে ম্যাকডোনাল্ড ওর একজন সাবজেক্ট, সে তার বিরুদ্ধে অস্ত্র ধরল। তারপর থেন অফ কডোর সবে সবে, যার নাম দেওয়া নেই টেক্সটে, সে তাকে বিট্রে করলো। সে কিং অফ নরওয়েকে লুকিয়ে সাহায্য করলো। তারপরেই সে থেন অফ কডোর বানালো ম্যাকবেথকে এবং অন্ধের মতো বিশ্বাস করলো। ওভার ক্রেডুলাস কিং।
হি ইজ আ গুড কিং বাট নট অ্যান অ্যাবল কিং। ওকে, ম্যাকবেথ তাকে হত্যা করলো এবং পরবর্তী রাজা হলো, তার ছেলেরা পালিয়ে গেল। ব্যাংকো, ম্যাকবেথ ফেলো জেনারেল, এই উইচরা বলেছিল যে ম্যাকবেথ পরে পরবর্তীকালে ব্যাংকোর বংশধর রাজা হবে, কখন হবে সেটা বলেনি। তার জন্য ম্যাকবেথ বাধ্য ছিল ব্যাংকোকে এবং তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করতে, কারণ ম্যাকবেথের বক্তব্য হচ্ছে তাহলে আমি গ্রেসাস ডানকানকে মার্ডার করলাম, আমি নরকে যাওয়ার রাস্তা তৈরি করলাম যাতে পরবর্তীকালে ব্যাংকোর বংশধরের রাজা হয়, ওদের জন্য আমি হত্যা করলাম। তাহলে তার থেকে আমাকে কি করতে হবে? ব্যাংকো আর ফ্লিয়ান্সকে সরিয়ে দাও রাস্তা থেকে। লিভিং ব্যাংকো, তার মধ্যে সন্দেহ জাগছে। ব্যাংকো নিজেই বলছে, বা ভাই, উইচটা বললো আর তারপরে পরে তুমি রাজা হয়ে গেলে, এতটা তো কাকতালীয় ঘটনা ঘটতে পারে না। আমার তো মনে হয় রাজা হওয়ার জন্য তুমি কিছু ফাউল প্লে করেছো, কিন্তু আমি কিছু বলবো না। ও চুপ থাকছে। পরবর্তীকালে ব্যাংকোয়েট সিনে তার গোস্ট আসছে। গোস্ট রিয়েল নাকি ম্যাকবেথ হ্যালুসিনেশন সেটা অন্য গল্প। ব্যাংকোজ গোস্ট প্লেজ মোর ইম্পর্টেন্ট রোল ইন এক্সপোজিং ম্যাকবেথ ভিলেনি দ্যান লিভিং ব্যাংকো। বেঁচে থাকা অবস্থায় ব্যাংকো যেটা করতে পারলো না সেটা মরার পরে করে দিল। ম্যাকডাফ থেন অফ 5, ও সরি, আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল, আমি ফরেস্টের থেন বলে ফেলেছিলাম ম্যাকডাফকে না। ফরেস্টটা ছিল ব্যাটল গ্রাউন্ড, যেখানে ওই প্রথম যুদ্ধগুলো হচ্ছে, প্রথম যুদ্ধগুলো। ম্যাকডাফ ছিল থেন অফ 5। ওকে, ডিসকভার্স ডানকানস মার্ডার, ও ছিল লর্ড অফ বেড চেম্বার, মানে রাজাকে ঘুম থেকে তুলে দেওয়া তার দায়িত্ব। ওই জন্য সে সকালবেলায় ঘুম থেকে তুলতে গিয়ে দেখছে রাজা মারা গেছে, মার্ডার করে দেওয়া হয়েছে রাজাকে। খানিকক্ষণ পরে সে বুঝতে পারলো যে ম্যাকবেথের হাত আছে, চুপচাপ পালিয়ে গেল, ম্যালকমের সাথে যোগ দিল ইংল্যান্ডে। পরবর্তীকালে এসে সে জানতে পারছে যে তার স্ত্রী এবং সন্তানদের হত্যা করে দিয়েছে ম্যাকবেথ। সে প্রতিজ্ঞা করছে আমি যুদ্ধক্ষেত্রে অন্য কাউকে হত্যা করবো না ম্যাকবেথ ছাড়া। এবং ম্যাকবেথ সাথে যখন সামনাসামনি লড়াই আসছে, ম্যাকবেথ ওকে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে বলছে তোমার ফ্যামিলির অনেককে আমি ইতিমধ্যে হত্যা করেছি, তাদের রক্তের দাগ আমার হাতে লেগে আছে, আমি তোমাকে হত্যা করতে পারছি না, তুমি আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, চুপচাপ পালানো হলে আমি তোমাকে মেরে ফেলবো। কারণ আমাকে উইচরা বলেছে নো ম্যান অফ উমেন বন্ড শ্যাল হার্ম ম্যাকবেথ। ম্যাকডাফ বলছে তাহলে তুমি যাদের পুজো করো সেই ভিল স্পিরিটরা তোমার সাথে খেলা খেলেছে, বিকজ আই এম আ সিজারিয়ান বেবি আনটাইমলি রিপড অফ মাই মাদার্স উম। ম্যাকবেথ বলছে আর খেলবো না। ম্যাকডাফ বলছে তাহলে সারেন্ডার করো। তখন ম্যাকবেথের মধ্যে আবার সেই হিরোইক স্পিরিট ফিরে আসছে, ও বলছে না লড়াই করবো শেষ পর্যন্ত। এবং ম্যাকডাফের হাতে ম্যালকমের মৃত্যু হচ্ছে। ডিসলয়াল ওয়ান উইল বি এলিমিনেটেড বাই দ্য লয়াল ওয়ান। ম্যালকম ডানকানের বড় ছেলে, আর একটা ছেলের নাম ডোনাল্ড বেইন, এয়ার টু দ্য থ্রোন, ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সে জানে যে ম্যাকবেথ অনেক রকমভাবে তাকে ক্যাপচার করার চেষ্টা করবে। ওই জন্য সে এবং তার বাবার এক্সাম্পল থেকে সে শিখেছিল ওভার ক্রেডুলাস হব না। ওই জন্য ম্যাকডাফ যখন তার সাথে যোগ দিতে এলো, সে অনেক রকমভাবে তার পরীক্ষা নিল। সে বুঝতে পারলো যে না, ম্যাকডাফ সত্যিকার সৎ মানুষ। তবে গিয়ে ও নিজের আসল চরিত্র তার কাছে বোঝালো যে না, আমি সত্যিকার ভালো মানুষ। এবং তারা এসে লড়াই করলো এবং শেষমেশ ম্যালকম রাজা হলো। অর্ডার, ডিসঅর্ডার, আলটিমেট অর্ডার। ও ডিসঅর্ডারটা হচ্ছে আওয়ার ট্রেজেডি। মনে আছে নিশ্চয় ড্যাগার অফ দ্য মাইন্ড। ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করতে যাচ্ছে তখন তার একটা হ্যালুসিনেশন হচ্ছে, এয়ারি ড্যাগার, বাতাসে একটা ড্যাগার ভাসছে যেটাকে ম্যাকবেথ ধরার চেষ্টা করছে। ওটা সরে 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 যাচ্ছে। দ্য ড্যাগার লিডস হিম টুয়ার্ডস দ্য বেড চেম্বার অফ ডানকান। তাহলে সেই ড্যাগারটা ছিল অবশ্যই তার হ্যালুসিনেশন, ওরকম কোনো ড্যাগার নিশ্চয় ভাসছিল না। দ্য ফার্স্ট অফ মেনি হ্যালুসিনেশনস এই টেক্সটে। ইজ দিস আ ড্যাগার? দ্য কমপ্লিট সলিলকি। এই জায়গাটা একটু দেখে রাখবে, এই জায়গাগুলোর থেকেই বারবার কোয়েশ্চেন তোলে। ওকে, টুমরো অ্যান্ড টুমরো প্যাসেজ, যেটা দিয়ে আমি শুরু করলাম, অ্যাক্ট 5-এ, জাস্ট আফটার দ্য ডেথ অফ লেডি ম্যাকবেথ। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফ্রেটস ইটস আওয়ার অন দ্য স্টেজ অ্যান্ড ইজ হার্ড নো মোর। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমাদের মনে হয় বিরাট কিছু করে দেবো, তারপর একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। আমরা যখন এসেছিলাম, আমরা সাথে কি নিয়ে এসেছিলাম? নাথিং। আলটিমেটলি জীবনের শেষে যখন আমরা আবার মৃত্যুর জগতে পাড়ি দেব, আমরা সাথে করে কি নিয়ে যাব? নাথিং। নাথিংনেস ইজ দ্য আলটিমেট রিয়ালিটি অফ হিউম্যান লাইফ। খেয়াল রাখবে পটার সিন, কমিক রিলিফ। ম্যাকবেথ রাজাকে মার্ডার করেছে,
ম্যাকডাফ গিয়ে মার্ডারটাকে ডিসকভার করবে, ওটা মার্ডারের ডিসকভার হবে, আর মার্ডারারের ডিসকভার হবে ব্যাঙ্কোয়েট সিনে। তাহলে ম্যাকবেথ মার্ডার করেছে, আর সে মার্ডার ডিসকভার্ড হবে ম্যাকডাফের হাতে। তার মাঝে আমরা পাবো একটা ড্রাঙ্কেন পটার, কমিক রিলিফ। কি থিমস কি? অ্যাম্বিশন অ্যান্ড করাপশন। ম্যাকবেথের হ্যামাসিয়াটা তো ওভার অ্যাম্বিশন, ম্যাকবেথের নিজের কথায় ভল্টিং অ্যাম্বিশন। আমার ঘোড়ার পিঠে চাপার কথা, আমি ওই জন্য লাভ দিচ্ছি, একটু বেশি জোরে লাভ দিলাম, উল্টো দিকে পড়লাম, করে আমার কোমরের হাড় ভেঙে গেল। এটা হচ্ছে ওভার অ্যাম্বিশন। জেন্ডার অ্যান্ড পাওয়ার। দেখো লেডি ম্যাকবেথ, আনসেক্সিং এর কথা আসছে কেন? কারণ ভায়োলেন্স বিষয়টাকে পুরুষদের সাথে তুলনা করা হয়, এবং লেডি যারা তারা হবে সফট হার্টেড, এটা ভাবা হয়। সেই জেন্ডার ডিভিশনটাকেও ধূলিসাৎ করে দিচ্ছেন লেডি ম্যাকবেথ। ইকুইভোকেশন অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস। ইকুইভোকেশন মানে কি? ডাবল স্ট্যান্ডার্ড কথা বলা। যখন ওকে বলছে বার্নামের বন ডান্সিনান পাহাড়ে না আইলে তোমার ক্ষতি হবে না, ম্যাকবেথ ওটাকে ফেস ভ্যালুতে নিচ্ছে। কিন্তু হ্যাঁ, বন তো পাহাড়ে আসতেই পারে, আমি কোনো বলেছি যে হেঁটে হেঁটে আসবে? ম্যালকম তার সৈন্যদলকে বলছে ক্যামোফ্লেজ করার জন্য, এনিমি স্পাইদের ক্যামোফ্লেজ করার জন্য গাছের ডালগুলো ভেঙে আড়াল করে আর পাহাড়ে চাপো, হচ্ছে ইকুইভোকেশন। আর কি? নো ম্যান অফ উমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। ম্যাকবেথ বলছে এমন কোনো পুরুষ থাকতে পারে নাকি যে মহিলার গর্ভজাত নয়? কি বলেছিল? তার মানে ওরা বলতে চেয়েছে ন্যাচারাল বার্থ নয়, সিজারিয়ান বেবি, কারণ তখন সিজারিয়ান কনসেপ্টটা খুব আনকমন ছিল। অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড রিয়ালিটি বড় গন্ডগোল বিষয়। যে মুহূর্তে ম্যাকবেথের মাথায় রাজাকে হত্যা করার চিন্তা ভাবনা চলছে, তখন রাজা ওকে বলছে মাই ওয়ার্দিয়েস্ট কাজিন। যে মুহূর্তে লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করার চক্রান্ত করছে, সেই মুহূর্তে রাজা ওকে উপহার পাঠাচ্ছে নেকলেস, কি বলে, এর থেকে ভালো হোস্টেস আমি আর জীবনে দেখিনি। ওকে, দি আনন্যাচারাল অর্ডার ওয়েন রাইটফুল কিংস আর ডিপোজড। হেরিডিটারি কিংশিপ, তখন যেটা বিশ্বাস করা হতো, যখন সে হেরিডিটারি কিংশিপকে ভায়োলেট করা হবে, যখন একজন ইউজারপার ক্ষমতায় আসবে, তখন এরকমই ট্র্যাজিক ইনসিডেন্ট দেশে ঘটবে। গিল্ট অ্যান্ড সাইকোলজিক্যাল কোলাপস, অপরাধ বোধ। লেডি ম্যাকবেথের কথা ভাবো, সাইকোলজিক্যাল কোলাপস, স্লিপ ওয়াকিং, স্লিপ মামলিং এ গিয়ে পৌঁছাচ্ছে। দ্য গ্র্যান্ড লেডি বিকেম আ পিটিয়েবল ক্রিচার। ফেট ভার্সেস ফ্রি উইল। অদিপাউসের ক্ষেত্রে না কোনো ফ্রি উইল ছিল না, হি ওয়াজ ফেটেড। Even before his birth, it was destined that one day this son will kill the father and marry the mother. And Oedipus wholeheartedly tried to evade the situation. কিন্তু ভাগ্যের খেলা, সে আলটিমেটলি সেটাই করে ফেলছে। আননোয়িংলি ম্যাকবেথ হ্যাড ফ্রি উইল। ম্যাকবেথ রাজাকে হত্যা করতেও পারতো, নাও পারতো। যেভাবে নিজের চেষ্টা ছাড়াই সে থেন অফ কর্ডর হয়েছিল, জাস্ট নিজের কাজ করে গেছে, রাজা ওর পদোন্নতি করেছে। তেমনি উইচরা তোকে জাস্ট বলেছিল তুমি একদিন রাজা হবে, তো বলেনি কি ভাবে রাজা হবে, তাহলে ওয়েট করতে পারতো। ইয়েস অর নো? তাহলে ম্যাকবেথ হ্যাড দ্যাট ফ্রি উইল। তাহলে এটা ম্যাকবেথ ডিসিশন টু কমিট রেজিসাইড। ওকে, এরপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজ আমাদের এই 4টি ট্র্যাজেডির উপর জোর দেওয়া ছিল, কারণ এই 4টি ট্র্যাজেডি থেকে কোয়েশ্চেন আসে যে কোনো এক্সামে, এগুলোকেই বেশি টার্গেট করা হয়। এর বাইরে আরও অনেক কিছু পড়ার আছে আমাদের, ড্রামাগুলো অনেকগুলো পড়ার আছে, সনেটস পড়ার আছে, ন্যারেটিভ পোয়েমসগুলো পড়ার আছে। ওকে।